welcome to my channel. Today we will be discussing about the lipoprotein, all about the metabolism and its clinicals. সো লাইপোপ্রোটিন প্রথমে বলবো স্ট্রাকচার্স কী বলবো স্ট্রাকচার্স আমরা অ্যাকচুয়ালি তিনটে লেয়ারে থাকে লাইপোপ্রোটিনে। প্রথমে একটা ইনার কোর থাকে, ইনার কোরে যে হাইড্রোফোবিক যে লিপিডগুলো থাকে লাইক ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল, এস্টার এগুলো থাকবে ইনার কোর। দেন আমাদের একটা অ্যাম্ফিপ্যাথিক লেয়ার থাকবে যেখানে ফসফোলিপিড মোনো লেয়ার থাকবে, ফসফোলিপিডের একটা লেয়ার থাকবে, তার সাথে কোলেস্ট্রলও থাকবে, ঠিক আছে, অ্যাম্ফিপ্যাথিক লেয়ার। আর একদম লাস্টে কী থাকবে অ্যাপোপ্রোটিনের লেয়ার থাকবে, কিছু ইন্টিগ্রাল প্রোটিন থাকবে যেটা ভিতরের দিকে থাকবে লাইক অ্যাপো B48, B100 এগুলো, আর কিছু পেরিফেরাল প্রোটিন থাকবে লাইক অ্যাপো সি। তাহলে ইনার করে হাইড্রোফোবিক টিজি, কোলেস্ট্রল, এস্টার, আর মাঝখানে ফসফোলিপিড মোনোলেয়ারে ফসফোলিপিড আর কোলেস্ট্রল, আর ওদিকে ইন্টিগ্রাল প্রোটিন বা ভিতরের দিকে B48, 100, আর পেরিফেরালটা হচ্ছে সি। ওকে, আচ্ছা, এবার আমরা যদি সেন্ট্রিফিউগেশন করি সেই হিসেবে আমরা দেখতে পাবো যে সবথেকে উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ডেন্সিটি সবথেকে কম কিন্তু সাইজ সবথেকে বেশি। সাইজ আর ডেন্সিটির রিলেশনটা আমাদের অপোজিট হবে। তাহলে সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কাইলোমাইক্রন, তার মানে কাইলোমাইক্রনের হচ্ছে আমাদের ডেন্সিটি সবথেকে বেশি কিন্তু সাইজ সবথেকে কম, ডেন্সিটি সবথেকে কম, সাইজ সবথেকে বেশি। তাহলে পরপর কীভাবে থাকবে কাইলোমাইক্রন, VLDL, IDL, LDL, HDL, ফ্রি ফ্যাটি অ্যাসিড, এটা আমরা দেখতে পাবো ইন দ্য আলট্রা সেন্ট্রিফিউগেশন। এবার যদি আমরা ডিফারেন্সগুলো দেখে নিই তাহলে প্রথমত আমাদের প্রথমে ডেন্সিটি, কাইলোমাইক্রন হচ্ছে লেস দ্যান 0.95, VLDL 0.95 থেকে 1.006, VLDL 0.95 থেকে 1.006, IDL 1.006 থেকে 1.019, LDLটা হচ্ছে 1.019 থেকে 1.063, আর HDLটা 1.063 থেকে 1.210। ওকে, আচ্ছা, লার্জেস্ট সাইজ হচ্ছে আমাদের কাইলোমাইক্রন আর স্মলেস্ট সাইজ হচ্ছে HDL। এবার আমাদের প্রোটিন কন্টেন্টটা মনে রাখলে আমাদের লিপিড কন্টেন্টটা মনে থাকবে। প্রোটিন কন্টেন্ট যদি বলি প্রথম থেকে শেষ অবধি অর্ডারটা মনে রাখবি, কাইলোমাইক্রন, VLDL, IDL, LDL, HDL, কাইলোমাইক্রন, VLDL, IDL, LDL, HDL। তাহলে প্রোটিন কন্টেন্ট প্রথমে 1%, দেন 7 to 10%, দেন 11%, দেন 21%, দেন 30 to 60%, HDL সবথেকে বেশি। আর লিপিডটা কি 100 থেকে মাইনাস করে দেয় তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে 99%, দেন আমাদের 90 to 93%, তারপর হচ্ছে 89%, দেন 79%, দেন আমাদের 40 to 70%। এবার মেজর প্রোটিন যদি বলি কাইলোমাইক্রন, VLDL এর ক্ষেত্রে টিজি, আর IDL, LDL, HDL এর জন্য আমাদের কি কোলেস্ট্রল। বাকি আমাদেরকে এর কন্টেন্টগুলো যদি বলি প্রথমে VLDL, IDL আর LDL এর মধ্যে আমরা যদি লিপিড কন্টেন্টগুলোকে ডিফার করি তাহলে ট্রাইগ্লিসারাইড টিজিটা কী হবে VLDL এর 60, IDL এর 30, LDL এর 10, মানে টিজিটা আস্তে আস্তে কমতে থাকছে। আর কোলেস্ট্রল ফসফোলিপিডটা সেম থাকবে 15, 15, 20, বাকি কোলেস্ট্রলটা আমাদের বাড়তে থাকবে 20, 30, 50। তাহলে আমাদের টিজিটা কমতে থাকবে 60, 30, 10, কোলেস্ট্রলটা বাড়তে থাকবে 20, 30, 50, আর ফসফোলিপিডটা অলমোস্ট 15, 15, 20 মধ্যে থাকবে। এটা হচ্ছে VLDL, IDL আর LDL এর জন্য। ওকে, আর অ্যাপোপ্রোটিন কোনটার ক্ষেত্রে মেন কী কী থাকে কাইলোমাইক্রনের ক্ষেত্রে B48, VLDL এর ক্ষেত্রে B100 উইথ CE, IDL এর ক্ষেত্রে B100 উইথ E, আর LDL এর ক্ষেত্রে শুধুমাত্র B100, আর HDL এর ক্ষেত্রে A1, A2, A4 এগুলো থাকবে। ফাংশনটা ইম্পর্টেন্ট কারণ কাইলোমাইক্রন ইন্টেস্টাইনে সিনথেসিস হয়, VLDLটা লিভার থেকে, IDL VLDL থেকে, আর LDL IDL থেকে, আর HDLটা লিভার ইন্টেস্টাইন দুটো থেকেই হয়। তাহলে কাইলোমাইক্রন কী করবে ট্রান্সপোর্ট অফ TG ফ্রম ইন্টেস্টাইন টু স্কেলেটাল মাসেল, অ্যাডিপোজ টিস্যু, হার্ট, পেরিফেরাল টিস্যু। আর VLDL হচ্ছে ট্রান্সপোর্ট করবে TG ফ্রম লিভার টু পেরিফেরাল টিস্যু। IDL কি এটা VLDL রেমন্যান্ট। দেন LDL যদি বলি LDLটা কোলেস্ট্রল ট্রান্সপোর্ট করবে ফ্রম লিভার টু পেরিফেরাল টিস্যু। আর LDL কী করবে এটা হচ্ছে কার্ডিওপ্রোটেক্টিভ, এটা হচ্ছে রিভার্স ট্রান্সপোর্ট করবে কোলেস্ট্রল ফ্রম টিস্যু টু লিভার, সেখান থেকে বাইল অ্যাসিড করে ওটা এক্সক্রিট আউট হয়ে যাবে। এই হচ্ছে তার মেন কেমিস্ট্রি অফ দ্য লাইপোপ্রোটিন। এবার চলে আসে আমাদের মেটাবলিজম। প্রথমে বলবো কাইলোমাইক্রন আমরা জানি এটা আমাদের এক্সোজেনাস হবে, এক্সোজেনাস মেটাবলিজম, কারণ এটা আমাদের ইন্টেস্টাইন থেকে তৈরি হবে। এটা অ্যাকচুয়ালি ইন্টেস্টাইন থেকে কী করবে আমাদের যে ডায়েটারি বা এক্সোজেনাস টিজি রয়েছে সেটাকে পেরিফেরাল টিস্যুতে পাঠাবে। ইন্টেস্টাইন থেকে ডায়েটারি আর এক্সোজেনাস টিজিটাকে আমাদের পেরিফেরাল টিস্যুতে পাঠাবে। তাহলে ফর এক্সাম্পল ইন্টেস্টাইন থেকে আমাদের প্রথম, আর এইগুলোর বেসিক প্রসেসকে প্রথমে ন্যাসেন্ট, দেন ম্যাচিওর, দেন আমাদের রেমন্যান্ট, দেন আপটেক। তাহলে প্রথম ইন্টেস্টাইন থেকে আমাদের ন্যাসেন্ট কাইলোমাইক্রন তৈরি হবে যাতে আমাদের টিজি থাকবে উইথ ApoB48, দেন এটাকে ম্যাচিওর করার জন্য হেল্প নেবে হচ্ছে আমাদের HDL এর থেকে, HDL একে C2 আর E দেবে। তাহলে এবার TG B48 C2 E নিয়ে এটা ম্যাচিওর কাইলোমাইক্রন হয়ে যাবে। এবার এর মধ্যে যে C2 রয়েছে, C2টা আমাদের লাইপোপ্রোটিন লাইপেসকে অ্যাক্টিভেট করবে। সেটা কী করবে টিজিটাকে ভাঙবে ইন ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডটা কী করবে আমাদের ওই যে অ্যাডিপোজ টিস্যু, স্কেলেটাল মাসেল না পেরিফেরাল টিস্যুতে চলে যাবে যে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা আছে। ওকে, আচ্ছা, আর এটা হলো। আর দেন হচ্ছে আমাদের
C2টা, তাহলে C2র কাজ হয়ে গেল। এবার C2টা বাদ দিয়ে যেটুকু পড়ে থাকবে মানে TG থাকবে, E থাকবে আর B48 থাকবে, TG থাকবে, E থাকবে আর B48 থাকবে, এটাই হচ্ছে আমাদের রেমন্যান্ট কাইলোমাইক্রন। এতে মনে রাখতে হবে লো টিজি কন্টেন্ট, কারণ টিজি অনেকটাই ভেঙে গেছে, তাহলে এই লো টিজি কন্টেন্ট যেটা এটা হচ্ছে আমাদের রেমন্যান্ট। এই রেমন্যান্টটা ফাইনালি কী হবে, আমাদের লিভারে গিয়ে আপটেক হবে। লিভারে আপটেক হবে কী করে, আমাদের কিছু LDL রিসেপ্টর আছে, মনে রাখবে কাইলোমাইক্রনের জন্য কিন্তু LDL রিসেপ্টর, কিছু LDL রিসেপ্টর থাকবে আর LDL রিসেপ্টর প্রোটিন থাকবে, এগুলোর হেল্প করে আমাদের কি আপটেক হবে। আর এই প্রসেসটা কি রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস, রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। আর এখানে হেপাটিক লাইপেজও হেল্প করবে। হেপাটিক লাইপেজ কী হেল্প করবে, এই আমাদের আপটেকের প্রসেসটাকে ফ্যাসিলিটেট করবে। আর আমাদের যে রিমেনিং টিজি রয়েছে, রিমেনিং টিজিটাকে হাইড্রোলাইজ করবে, ফ্যাসিলিটেট দ্য আপটেক অ্যান্ড হাইড্রোলাইজ করবে রেমন্যান্ট টিজিটাকে। তাহলে এই হলো আমাদের কাইলোমাইক্রন। দেন হচ্ছে আমাদের লাইপোপ্রোটিন কাসকেড দেখা যাবে, যেটা হচ্ছে VLDL টু আইডিয়াল দেন LDL। ওকে, আচ্ছা প্রথমে আমরা VLDL থেকে, VLDLটা কিন্তু আমাদের এন্ডোজেনাস হয়, মানে সেটা লিভার থেকে এন্ডোজেনাস টিজিটা নিয়ে যায় পেরিফেরাল বডিতে, আর এখানে B100 এর রোল থাকে। তাহলে প্রথমে লিভার আছে, লিভার থেকে আমাদের নেসেন্ট VLDL তৈরি হবে, যাতে আমাদের টিজিটা বেশি আছে আর আমাদের B100 আছে। এখানে সেমভাবে আমাদের HDL হেল্প করবে C2 আর E দিয়ে, এটাকে ম্যাচিওর VLDL মানে ব্লাডে গেল। C2টা আমাদের লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করবে, টিজিটাকে ভাঙবে ইন ফ্যাটি অ্যাসিড, সেটা অ্যাডিপোজ টিস্যুতে চলে যাবে। আর বাকি যেটা পড়ে রইল, বাকি যেটা ম্যাচিওর VLDL পড়ে রইল, এই ম্যাচিওর VLDL থেকে C2টা তো বাদ হয়ে গেল। C2 বাদ দিয়ে আমাদের এখন কি আছে, আমাদের টিজি আছে, টিজি আছে, কোলেস্ট্রল এস্টার আছে, তার সাথে বাইরে B100 আর E আছে। টিজি আছে, কোলেস্ট্রল এস্টার আছে, E আছে আর B100 আছে। এটা হচ্ছে আমাদের রেমন্যান্ট VLDL, যেটা হচ্ছে লো টিজি কন্টেন্ট, এটাকে আমরা কি বলবো আইডিয়াল। এবার আইডিয়াল দুটো জিনিস হতে পারে, একটা তো আমাদের ওই ইটা লাইগ্যান্ড হিসেবে কাজ করবে, পরে লিভারে আমাদের আপটেক হয়ে যাবে রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। আরেকটা কি হতে পারে, আমরা জানি আইডিয়াল থেকে LDL করার জন্য কি হবে, টিজিটাকে কমাতে হবে, কোলেস্ট্রলটাকে বাড়াতে হবে। তাহলে টিজিটা পুরোপুরি আর থাকলো না, আর কোলেস্ট্রলটা বেড়ে গেল, আর আমাদের কি ইটা বাদ হয়ে গেল। এইটা খেয়াল রাখবি যে আইডিয়াল থেকে যখন LDL হবে ইটাও বাদ হয়ে যায়, তাহলে পড়ে থাকবে কি অনলি শুধু ভিতরে কোলেস্ট্রল আর বাইরে B100, ভিতরে কোলেস্ট্রল বাইরে B100। তাহলে এটা কি আমাদের টিজি হাইড্রোলাইজড হলো বাই দ্য হেপাটিক অ্যান্ড এন্ডোথেলিয়াল লাইপেজ। তাহলে এই যে টিজিটা আমাদের হাইড্রোলাইজ করা হলো বাই হেপাটিক অ্যান্ড এন্ডোথেলিয়াল লাইপেজ, ইটা বের করে দেওয়া হলো, করে যেটা তো থাকলো সেটা হচ্ছে LDL। এবার LDL দুটো জিনিস হতে পারে, 70% কী হবে লিভারে যাবে, লিভারে আপটেক হবে, এর যে B100টা আমাদের লিগ্যান্ড হিসেবে কাজ করবে। তারপর কী হবে, রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস হবে, কোলেস্ট্রল থেকে বাইল অ্যাসিড হয়ে যাবে, সেটা এক্সক্রিট করে যাবে, নট হার্মফুল। আর বাকি যে 30% কী হবে, ক্ল্যাথরিন ইনডিউসড রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস হবে, এখানেও B100টা লিগ্যান্ড হিসেবে কাজ করবে। এটার মধ্যে ব্লাড ভেসেল অ্যান্ড এক্সট্রাহেপাটিক টিস্যুতে গিয়ে হার্মফুল কজ করবে। হার্মফুল ছাড়াও কিছু প্রোটেক্টিভ ফাংশন আছে, লাইক আমাদের প্লাজমা মেমব্রেনের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট তৈরি করে কোলেস্ট্রল, এছাড়া ফার্দার কোলেস্ট্রল সিনথেসিসটাকে ইনহিবিট করে। তাহলে এই হলো পুরো লাইপোপ্রোটিন কাসকেড। এবার আসছে HDLটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের ইন্ট্রিনসিক এবং ইন্টেস্টাইন থেকে এক্সোজেনাস পার্ট আর লিভার থেকে এন্ডোজেনাস পার্ট, ঠিক আছে। এটা রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্টের জন্য ইম্পর্টেন্ট, কারণ পেরিফেরাল অর্গান থেকে কোলেস্ট্রলটাকে লিভারে নিয়ে যায়। আর ম্যাক্সিমাম ফসফোলিপিড কন্টেন্ট হচ্ছে আমাদের HDL। ওকে, ফর এক্সাম্পল কি আমাদের যে প্রথমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ডিসকয়েডাল HDL, অ্যাম্ফিপ্যাথিক ডিসকয়েডাল HDL, যার যে লিপিড পার্ট মানে ফসফোলিপিড আর কোলেস্ট্রল, এটা আমাদের আসবে লিভার থেকে, যেটা হচ্ছে এন্ডোজেনাস। তাহলে এন্ডোজেনাসলি আমাদের লিভার থেকে আসবে আমাদের লিপিড পার্টটা, যেটা হচ্ছে ফসফোলিপিড আর কোলেস্ট্রল। আর বাকি যে অ্যাপো A1 যেটা থাকবে এর অ্যাপো প্রোটিন, সেটা আমাদের ইন্টেস্টাইন থেকে আসবে, যেটা হচ্ছে এক্সোজেনাস। ওকে, আচ্ছা তাহলে এটা হলো আমাদের কি ডিসকয়েডাল HDL। এবার ডিসকয়েডাল HDL এর এই যে A1টা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, এটা অ্যাক্টিভেট করবে কাকে, L-ক্যাটকে, যেটা হচ্ছে লেসিথিন কোলেস্ট্রল অ্যাসাইড ট্রান্সফারেজ। এটা কী করবে, কোলেস্ট্রলকে কনভার্ট করবে, কোলেস্ট্রলের এস্টারিফিকেশন করবে, কোলেস্ট্রলকে কোলেস্ট্রল এস্টারে কনভার্ট করবে। এতে হেল্প করবে কি, লেসিথিন বললাম। এবার লেসিথিন যদি স্ট্রাকচার দেখি আমাদের C1 C2 C3 থাকে, C1 এ ফ্যাটি অ্যাসিড লেগে থাকবে, C2তে পুফা আর C3তে ফসফেটের সাথে কোলিন। C1 এ ফ্যাটি অ্যাসিড, C2তে পুফা, C3তে ফসফেটের সাথে কোলিন। তাহলে এই আমাদের যে পুফাটা আর যে লেসিথিন, এখানে আমরা বলতে পারবো এই পুফা আর লেসিথিন এই দুটো হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ, কোলেস্ট্রল এস্টার তৈরি করছে। এবার কোলেস্ট্রল এস্টারটা কি ভিতরে চলে যাবে, ইন্টারনালাইজেশন অফ দ্য হাইড্রোফোবিক কোলেস্ট্রল এস্টার হয়ে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে স্ফেরিক্যাল HDL3। এতে আমাদের কি থাকবে, ফসফোলিপিড তো আছেই, তার সাথে কোলেস্ট্রল এস্টার আছে আর অ্যাপো A1 আছে। তাহলে ভিতরের দিকে কি আছে, ফসফোলিপিড আছে, কোলেস্ট্রল এস্টার আছে আর A1 আছে। এবার কি হবে, আমাদের যে পেরিফেরাল টিস্যু সেখান থেকে কিছু রিসেপ্টর আছে, ABC-A1, ABC-G1, ABC-A1, ABC-G1, SRB1। ABC মানে হচ্ছে ATP বাইন্ডিং ক্যাসেট
এটিপি বাইন্ডিং ক্যাসেট রিসেপ্টর, এসআরবি হচ্ছে আমাদের স্ক্যাভেঞ্জার রিসেপ্টর B1, SRB1 হচ্ছে স্ক্যাভেঞ্জার রিসেপ্টর B1, এগুলো দিয়ে আমাদের কি স্ফেরিক্যাল HDL3 আসবে, বা স্ফেরিক্যাল HDL3 এর আমাদের কোলেস্ট্রল এস্টার কন্টেন্ট বাড়িয়ে দেবে। তাহলে এবার সেখান থেকে তৈরি হবে স্ফেরিক্যাল HDL2, যাতে কি আমাদের ফসফোলিপিড তাতে কিন্তু কোলেস্ট্রল এস্টারটা বেড়ে গেছে, আর A1 তো আছেই। তাহলে এই যে এক্সেস কোলেস্ট্রল এস্টারটা হলো, এটা আমাদের কী হবে, আমাদের লিভারে আপটেক হয়ে যাবে বাই SRB1 রিসেপ্টর, SRB1 রিসেপ্টর দিয়ে আপটেক হয়ে যাবে, সেটা বাইল অ্যাসিড হয়ে এক্সক্রিট আউট হয়ে যাবে, আর বাকি যেটা আবার স্ফেরিক্যাল HDL3 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে HDL2 HDL3 এই সার্কেলটা চলতে থাকবে। এখানে আরেকটা মনে রাখতে হবে লাইপোপ্রোটিন এ, লাইপোপ্রোটিন এটা হচ্ছে একটা LDL, এটাকে লিটল রাস্কাল বলা হয়ে থাকে। এতে কী থাকে, ApoB100 থাকে আর ApoA থাকে। এটা অ্যাকচুয়ালি কী করে, ফর এক্সাম্পল প্লাজমিনোজেন থেকে প্লাজমিন হয়, এই প্লাজমিনটা কী করে আমাদের ফিব্রিনোলাইসিসে হেল্প করে, যেটা আমাদের ফিব্রিনকে ডিগ্রেড করতে হেল্প করে। এবার ApoA যেটা আমাদের লিটল রাস্কাল, ApoA যেটা এই লিটল রাস্কালের যে ApoA থাকে, এই ApoA ফিব্রিনোলাইসিসটাকে ইনহিবিট করে, কারণ এটা হচ্ছে প্লাজমিনোজেন অ্যানালগ। তাতে কী হয়, আমাদের এই ফিব্রিনোলাইসিস প্রসেসটা ইনহিবিট হয়, তাতে আমাদের রিস্ক ফ্যাক্টর ফর ক্যাট বেড়ে যায়, তাই জন্য এটাকে লিটল রাস্কাল বলে। ফিব্রিনোলাইসিস, প্লাজমিনোজেন থেকে প্লাজমিন থেকে ফিব্রিনটা ডিগ্রেড হবে বাই ফিব্রিনোলাইসিস, এই ফিব্রিনোলাইসিসটাকে ApoA প্রোটিনটা ইনহিবিট করবে অ্যাজ ইট ইজ প্লাজমিনোজেন অ্যানালগ, সো দেয়ার ইজ ইনক্রিজ রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ। ওকে, আচ্ছা এবার আমাদের বলতে হবে কি, তাহলে আমাদের এই হয়ে গেল পুরো মেটাবলিজমটা পুরো হয়ে গেল। এবার এখান দিয়ে আমরা ডিজিজগুলো বলতে পারবো। ডিজিজ বলার কিছু নর্মাল ভ্যালু যদি বলে দিই, টোটাল লিপিড হচ্ছে 400 থেকে 600, টোটাল কোলেস্ট্রল হচ্ছে আমাদের 150 থেকে 200, টোটাল কোলেস্ট্রল 150 থেকে 200, টোটাল আমাদের ট্রাইগ্লিসারাইড, টোটাল আমাদের ফসফোলিপিড হচ্ছে আমাদের 150 থেকে 250, 150 to 250 আমাদের টোটাল ফসফোলিপিড। আর আমাদের টিজি হচ্ছে 50 থেকে 150, আর এটাই। তাহলে কি টোটাল লিপিড 400 থেকে 600, টোটাল কোলেস্ট্রল 150 থেকে 200, আর এগুলো সবই কিন্তু মিলিগ্রাম পার ডেসিলিটার। টোটাল কোলেস্ট্রল 150 থেকে 200, টোটাল ফসফোলিপিড 150 থেকে 250, টোটাল টিজি 50 থেকে 150। ওকে, আচ্ছা এবার আমরা দেবো ডিসলিপিডেমিয়া। প্রথমে একটা হচ্ছে ফ্রিডওয়াল্ড ফর্মুলা কি, এলডিএল এর আমাদের ক্যালকুলেশনের জন্য এলডিএল ইকুয়ালস টু সোজা কথা টোটাল কোলেস্ট্রল ইকুয়াল টু এইচডিএল প্লাস এলডিএল প্লাস ভিএলডিএল, আর ভিএলডিএল ইকুয়ালস টু টিজি/5। তাহলে আমাদের যদি এলডিএল বের করতে হয়, তাহলে কী হবে, টোটাল কোলেস্ট্রল মাইনাস এইচডিএল মাইনাস ভিএলডিএলটাকে লিখতে পাবো টিজি/5। তাহলে আলটিমেটলি এলডিএল ইকুয়ালস টু টোটাল কোলেস্ট্রল মাইনাস এইচডিএল মাইনাস টিজি/5। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা ফ্রেডরিকসন ক্লাসিফিকেশন দেখবো, যেটা হচ্ছে হাইপার লাইপোপ্রোটিনেমিয়া। তাতে কী হবে, আমাদের হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া হবে ইন 1, 4 আর 5, হাইপার কোলেস্ট্রলেমিয়া হবে 2A-তে, আর দুটোই হবে ইন 3 আর 2B-তে। ফর এক্সাম্পল টাইপ 1টা বলি, টাইপ 1-এর নাম কি, ফ্যামিলিয়াল কাইলোমাইক্রোনেমিয়া। এবার আমাদের এটা আমি কি, লাইপোপ্রোটিন ডিফেক্ট হবে, বা তাকে যে অ্যাক্টিভেট করতো, যে লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করতে গিয়ে C2, তাহলে লাইপোপ্রোটিন লাইপেজের ডিফেক্ট হবে, আর C2 ডিফেক্ট হবে। তাতে কী হবে, আমাদের টিজিটা কনভার্ট হবে না ইন ফ্রি ফ্যাটি অ্যাসিড। তাহলে আমাদের কী হবে, আমাদের প্রথম কথা কাইলোমাইক্রন তো বাড়ছেই, কাইলোমাইক্রন বাড়বে, এছাড়া সেখান থেকে তো আমাদের ভিএলডিএলটাও বাড়বে, কিন্তু কাইলোমাইক্রনটা বেশি বাড়বে। ঠিক আছে, কাইলোমাইক্রন ভিএলডিএল দুটোই বাড়বে, কাইলোমাইক্রনটা বেশি বাড়বে। আর আমাদের যেহেতু টিজি জমে যাচ্ছে, তাহলে টিজিটা আমাদের বেড়ে যাবে, টিজিটা বেড়ে 1000-এরও প্রায় বেশি হয়ে যাবে। তাতে আমাদের প্যানক্রিয়াটাইটিসের রিস্ক অনেকটা বেড়ে যাবে, তাই জন্য অ্যাবডোমিনাল পেন হতে পারে। এছাড়া ইরাপটিভ জ্যান্থোমা হবে, যেটা হচ্ছে ডিসক্রিট ফ্যাট নডুলস তৈরি হবে, যেটা হচ্ছে ইরাপটিভ জ্যান্থোমা। তাহলে 1-এর ক্ষেত্রে হচ্ছে ইরাপটিভ জ্যান্থোমা, আর এটা হচ্ছে মিল্কি আর লাইপেমিক হোয়াইট প্লাজমা দেখা যাবে, আর লাইপেমিয়া রেটিনালিস, ইয়েলো ডিসকালারেশন অফ রেটিনাল ভেসেল। তাহলে কাইলোমাইক্রন বেড়ে যাবে, টিজি বেড়ে যাবে, প্যানক্রিয়াটাইটিস, ইরাপটিভ জ্যান্থোমা, মিল্কি হোয়াইট প্লাজমা, লাইপেমিয়া রেটিনালিস, মানে টাইপ 1 ফ্যামিলিয়াল কাইলোমাইক্রোনেমিয়া। তাহলে এটা হলো। দেন হচ্ছে টাইপ 2 এর মধ্যে 2A আর 2B। 2Aটাকে কী বলে, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। এতে কী হয়, আমাদের এলডিএল রিসেপ্টরের ডিফেক্ট হয়ে যায়, বা সেটার জন্য আমাদের যে লিগ্যান্ডটা দরকার ApoB100, সেই B100-এর ডিফেক্ট হয়ে যায়। তাহলে আইদার এলডিএল এর রিসেপ্টরের ডিফেক্ট আর B100-এর ডিফেক্ট। তাহলে এলডিএল এর রিসেপ্টর ডিফেক্ট হলে আমাদের কি এলডিএলটা অনেকটা বেড়ে যাবে। এবার এলডিএল এর সাথে কী আছে, কোলেস্ট্রল, তাহলে কোলেস্ট্রল বেড়ে যাবে। তাহলে কোলেস্ট্রল বেড়ে গেলে কিন্তু করোনারি আর্টারি ডিজিজের রিস্ক বাড়বে। তাহলে মনে রাখতে হবে 2A-তে কিন্তু করোনারি আর্টারি ডিজিজের চান্স বাড়বে। আর এখানে মনে রাখতে হবে টিজিটা নর্মাল থাকবে, কারণ এখানে টিজির কোনো কেস আসছে না, এলডিএল বাড়ছে, তার জন্য কোলেস্ট্রল বাড়ছে। আর এখানে কি সিএডি হবে, প্লাজমাটা ক্লিয়ার থাকবে। আর হচ্ছে টেন্ডন জ্যান্থোমা, এটা সিঙ্গেল সাবকিউটেনিয়াস সোয়েলিং দেখা যাবে, মিনিরা টেন্ডোঅ্যাকিলিস টেন্ডনে দেখা যাবে, তাহলে টেন্ডন জ্যান্থোমা দেখা যাবে। তাহলে কি এলডিএল রিসেপ্টর ডিফেক্ট, B100 ডিফেক্ট, এলডিএল বেশি, কোলেস্ট্রল বেশি, টিজি নর্মাল, করোনারি আর্টারি ডিজিজ, টেন্ডন জ্যান্থোমা, এগুলো হলে কি আমাদের টাইপ 2A, যেটা হচ্ছে ফ্যামিলিয়াল
হাইপার কোলেস্ট্রলেমিয়া। বাকি হচ্ছে টাইপ 2B, এটাকে কী বলে ফ্যামিলিয়াল কম্বাইন্ড ডিসলিপিডেমিয়া, কারণ এতে কী হয় এলডিএলও বাড়ে আর ভিএলডিএলও বাড়ে, এলডিএলও বাড়ে ভিএলডিএলও বাড়ে, মানে আমাদের কোলেস্ট্রলও বাড়বে টিজিও বাড়বে। আর এতে কী হয় প্লাজমাটা স্লাইটলি কাউডি থাকে আর কর্নিয়াল আর্কাস দেখা যায়, হোয়াইট রিং দেখা যায়, হলো এটা হচ্ছে 2B। আচ্ছা, এটা আগে 4 আর 5টা বলে দিই। 4 আর 5টা কি, 4টাকে বলে দুটোই হচ্ছে আমাদের হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, দুটোকে মেনলি হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়াই বলে। আর এখানে কি হয় আমাদের ওভার প্রোডাকশন অফ ভিএলডিএল, দুটোর ক্ষেত্রেই মনে রাখবে 4 আর 5 ওভার প্রোডাকশন অফ ভিএলডিএল। তবে এটা মনে রাখতে হবে যে ওভার প্রোডাকশন অফ ভিএলডিএল মানেই কিন্তু আমাদের এই 4-5 হবে না, কারণ ওভার প্রোডাকশন অফ ভিএলডিএল অফেন অ্যাসোসিয়েটেড উইথ গ্লুকোজ ইনটলারেন্স অ্যান্ড ইনক্রিজড ইনসুলিন, গ্লুকোজ ইনটলারেন্স আর ইনক্রিজড ইনসুলিনের সাথেও এটা আমাদের রিলেট করা যেতে পারে। ওকে, আচ্ছা এবার আছে 3টায় কী হয়, 3টা হচ্ছে হাইপার ডিস বিটা লাইপোপ্রোটিনেমিয়া, যেটা হচ্ছে ব্রড বিটা ডিজিজ। টাইপ 3টা হচ্ছে ফ্যামিলিয়াল ডিস বিটা লাইপোপ্রোটিনেমিয়া, ডিস বিটা লাইপোপ্রোটিনেমিয়া, যেটাকে ব্রড বিটা ডিজিজ বলে। এখানে কি অ্যাপো ই প্রোটিনের ডিফেক্ট হয়। তাহলে 1-এ কী ছিল লাইপোপ্রোটিন লাইপেজ আর C2, 2A-তে ছিল এলডিএল রিসেপ্টার আর আমাদের B100, আর 3তে হবে আমাদের মিউটেশন ইন অ্যাপো ই, আমাদের অ্যাপো ইতে ডিফেক্ট হবে, এর আপটেকে ডিফেক্ট হবে। তাহলে অ্যাপো ইতে যদি ডিফেক্ট হয় আমাদের কী হবে, আমাদের রেমন্যান্ট কাইলোমাইক্রন বাড়বে, ভিএলডিএল বাড়বে। তাহলে ভিএলডিএল যদি বাড়ে আইডিএল বাড়বে, আইডিএল বাড়লে এলডিএল বাড়বে। তাহলে রেমন্যান্ট কাইলোমাইক্রন বাড়ার জন্য তো টিজি বাড়বে, আর এলডিএল বাড়ার জন্য আমাদের কোলেস্ট্রলটাও বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি কী হলো, অ্যাপোইতে ডিফেক্ট হলো। এবার অ্যাপোইটা আমাদের ওই কাইলোমাইক্রনের এতেও লাগে, ভিএলডিএলের আপটেকেও লাগে। তাহলে রেমন্যান্ট কাইলোমাইক্রনও বাড়বে, রেমন্যান্ট ভিএলডিএলও বাড়বে। এবার রেমন্যান্ট ভিএলডিএলটাই আইডিএল, আইডিএল বাড়লে এলডিএল বাড়বে। এবার যদি লিপিড কী বাড়বে বলি, রেমন্যান্ট কাইলোমাইক্রন বাড়ছে তাহলে আমাদের টিজি বাড়বে, আর ওদিকে এলডিএল বাড়ছে তার মানে আমাদের কোলেস্ট্রলও বাড়বে। আর এতে কী হবে, আমাদের টিউবেরো ইরাপটিভ জ্যান্থোমা, টিউবেরো ইরাপটিভ জ্যান্থোমা যেটা হচ্ছে নন ডিসক্রিট ব্রাঞ্চ অফ গ্রেপস লাইক জ্যান্থোমা তৈরি হবে। আর পামার ইয়েলো ডিসকালারেশন অফ দ্য পামার ক্রিজ, ইয়েলো ডিসকালারেশন অফ দ্য পামার ক্রিজ দেখা যাবে। তাহলে আমাদের যদি কাইলোমাইক্রন বাড়ে, ভিএলডিএল বাড়ে, আইডিএল বাড়ে, এলডিএল বাড়ে, সবই বাড়লো, এদিকে টিজি বাড়ছে, কোলেস্ট্রল বাড়ছে, এদিকে টিউবের ইরাপটিভ জ্যান্থোমা, পামার ক্রিজের ইউলো ডিসকালারেশন, তাহলে হচ্ছে আমাদের কি টাইপ 3, যেটাকে কি বলে ফ্যামিলিয়াল ডিস বিটা লাইপোপ্রোটিনেমিয়া ডিফেক্ট ইন মিউটেশন ইন অ্যাপো ই। আর এখানে কিছু এমসিকিউর জন্য মনে রাখতে হবে, আমরা কী দেখেছিলাম, আমাদের লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করতে হবে C2, এলক্যাটকে অ্যাক্টিভেট করতে হবে A1, আর আমাদের এলপিএলকে ইনহিবিট করবে কি A2 আর A2C3 ইনহিবিট করবে লাইপোপ্রোটিন লাইপেজকে। ওকে, আচ্ছা এখানে একটা মনে রাখতে হবে HDL-C, যেটা হচ্ছে কোলেস্ট্রল ক্যারিড বাই HDL, আর HDL-C আমাদের হচ্ছে গুড কোলেস্ট্রল, আর LDL-Cটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। এই HDL আর LDL এর রেশিওটা যদি 0.3 এর থেকে বেশি হয় তাহলে প্রোটেক্টিভ, আর আমাদের যদি 0.3 এর থেকে কম হয় তাহলে ইট ইজ প্রোন টু অ্যাথেরোস্ক্লেরোসিস। আর যখনই কোলেস্ট্রল বেশি হবে, যদি ট্রিটমেন্ট জিজ্ঞেস করে কী দিতে হবে, স্ট্যাটিন দিতে হবে, কারণ স্ট্যাটিনটা কি আমাদের ওই তোর HMG কোই রিডাক্টেস তার আমাদের ইনহিবিটার, তাহলে ওখান দিয়ে আমাদের কোলেস্ট্রল সিনথেসিসটা কমে যাবে। তাহলে এগুলো তো হলো হাইপার লিপিডেমিয়া, হাইপার লাইপোপ্রোটিনেমিয়া। এবার আরেকটা হয় হাইপো লাইপোপ্রোটিনেমিয়া। এটা কি হয়, একটার ক্ষেত্রে হচ্ছে যেখানে বিটা লাইপোপ্রোটিন তৈরি হয় না, যেটা হচ্ছে আবিটা লাইপোপ্রোটিনেমিয়া। আবিটা লাইপোপ্রোটিনেমিয়াতে কি হয়, আমাদের মিউটেশন হয় ইন দ্য জিন এনকোডিং মাইক্রোজোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন। একটা প্রোটিন থাকে মাইক্রোজোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন, মাইক্রোজোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন, মাইক্রোজোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন, সেই জিনে, সেই প্রোটিনটাকে এনকোডিং যে জিন, সেই জিনে মিউটেশন হয়ে যায়, তাতে কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল কোনোটা প্রডিউসই হয় না। এটা হচ্ছে আবিটা লাইপোপ্রোটিনেমিয়া। আর ইম্পর্টেন্ট হচ্ছে আলফা লাইপোপ্রোটিন ডেফিসিয়েন্সি, যাতে কি একটা হচ্ছে যদি পার্শিয়াল এলক্যাট ডেফিসিয়েন্সি হয় ফিশ আই ডিজিজ, কমপ্লিট এলক্যাট ডিজিজ হলে নোরামস ডিজিজ। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ট্যানজিয়াস ডিজিজ, যাতে কি আমাদের যে ABCA1, সেই ABCA1 জিনেই ডিফেক্ট হয়ে যায়, ABCA1 জিনেই ডিফেক্ট হয়ে যায়, তাতে কী হবে, আমাদের ট্রান্সপোর্ট প্রোটিন ফর ট্রান্সপোর্ট অফ কোলেস্ট্রল ফ্রম সেল টু HDL। তাহলে ABCA1টা কি, এটা একটা ট্রান্সপোর্ট প্রোটিন ফর ট্রান্সপোর্ট অফ কোলেস্ট্রল ফ্রম সেল টু HDL, মানে রিভার্স ট্রান্সপোর্ট আমরা দেখছিলাম ABCA1 এর রোল ছিল। তাহলে এটা ট্রান্সপোর্টারই যদি আমাদের ডিফেক্ট হয়ে যায়, তাহলে আমাদের কী হবে, লো লেভেল অফ HDL কমে যাবে, ApoA1ও কমে যাবে। তাহলে HDL কমে গেলে দ্যাট ইজ নট দ্যাট ইজ আমাদের হার্মফুল। তাহলে কী হবে, এটা আমাদের ফিচার কি, এনলার্জড ইয়েলো অরেঞ্জ টনসিল, হেপাটোস্প্লিনোমেগালি অ্যান্ড পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে ফিশ আইতে পার্শিয়াল এলকার ডেফিসিয়েন্সি, নোরামসে কমপ্লিট এলকার ডেফিসিয়েন্সি, ট্যানজিয়ারে আমাদের ABCA1 এর ডিফেক্ট, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন ফর রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট, তাতে লো লেভেল অফ HDL অ্যান্ড ApoA1, তাতে কী হবে, এনলার্জড ইয়েলো অরেঞ্জ টনসিল, হেপাটোস্প্লিনোমেগালি অ্যান্ড পেরিফেরাল নিউরোপ্যাথি। বাকি শর্টে যদি আমরা ডিজিজগুলো আইডেন্টিফাই করতে যাই, যদি কোলেস্ট্রল বেশি আর টেন্ডন জ্যান্থোমা, মানে হচ্ছে আমাদের টাইপ 2A। আচ্ছা, যদি দেখি ট্রাইগ্লিসারাইড বেশি এবং ইরাপটিভ জ্যান্থোমা, তাহলে সোজা কথা ট্রাইগ্লিসারাইড বেশি হলে রিস্ক অফ প্যানক্রিয়াটাইটিসও বেশি হবে,
আর ইরাপটিভ জ্যান্থোমা যদি হয় তাহলে এটা কিন্তু টাইপ 1, 4, 5 তিনটে ইন্ডিকেট করতে পারে। আচ্ছা কাইলোমাইক্রন বেশি মিল্কি প্লাজমা তাহলে এটা শিওরলি টাইপ 1। আচ্ছা এইচডিএল কমে গেছে ইয়েলো অরেঞ্জ টনসিল সেটা হচ্ছে ট্যাঞ্জিয়াস ডিজিজ। আর যদি কোলেস্ট্রল বেশি মানে হচ্ছে আমাদের রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজ, মানে সেটা হচ্ছে টাইপ 2A। তাহলে কোলেস্ট্রল বাড়লে টেন্ডন জ্যান্থোমা, রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজ টাইপ 2A। দেন আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়লে ইরাপটিভ জ্যান্থোমা, রিস্ক অফ প্যানক্রিয়াটাইটিস 1, 4, 5, কাইলোমাইক্রন আর মিল্কি প্লাজমা টাইপ 1, আর এইচডিএল কমে গেল ইয়েলো অরেঞ্জ টনসিল ট্যাঞ্জিয়ার ডিজিজ। সো নাও লেটস টক অ্যাবাউট ট্রাইএসএল গ্লিসারল আর টিজি। প্রথমে তার আমাদের সিনথেসিস দেখবো, দেন আমাদের ডিগ্রেডেশন দেখবো। এটা হচ্ছে কি স্টোরেজ ফর্ম অফ দ্য ফ্যাটি অ্যাসিড। আমাদের সিনথেসিস দেখি, প্রথমে সিনথেসিস কোথায় হয়? ইন দ্য লিভার, অ্যাডিপোজ টিস্যুতে মেনলি হবে, অর্গানালি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া। স্টেপস কি? প্রথমে আমাদের ফ্যাটি অ্যাসিডটাকে অ্যাক্টিভেট করতে হবে, গ্লিসারলটাকে অ্যাক্টিভেট করতে হবে, তারপর আমাদের এস্টাটিফিকেশন করতে হবে। তাহলে প্রথমে ফ্যাটি অ্যাসিডের অ্যাক্টিভেশন করতে হবে। কীভাবে? ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসাইল কোয়ে তৈরি হবে, এনজাইম লাগবে থায়োকাইনেজ আর অ্যাসাইল কোয়ে সিনথেটেস, থায়োকাইনেজ আর অ্যাসাইল কোয়ে সিনথেটেস, আর এটিপি থেকে এএমপি হয়ে যাবে, থায়োকাইনেজ দিয়ে অ্যাসাইল কোয়ে হলো। আর গ্লিসারলটাকে অ্যাক্টিভেট করতে হবে, এটা দুরকম হবে। লিভারে আমাদের গ্লিসারল কাইনেজ এনজাইমটা থাকে, সেটা গ্লিসারলটাকে গ্লিসারল 3 ফসফেট করে অ্যাক্টিভেট করে দেবে, কিন্তু সেটা মাসেল আর হোয়াইট অ্যাডিপোজ টিস্যুতে থাকে না। সেখানে কী হবে? গ্লাইকোলাইসিসের যে ডাইহাইড্রোক্সি ফসফেট, সেখান থেকে গ্লিসারল 3 ফসফেট ডিহাইড্রোজেনেজ দিয়ে গ্লিসারল 3 ফসফেট তৈরি হবে, NADH থেকে NAD+। তাহলে এইভাবে অ্যাক্টিভেট হলো। এবার হবে এস্টাটিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড টু গ্লিসারল। তাহলে গ্লিসারল 3 ফসফেট দুভাবে আসবে, গ্লিসারল থেকে গ্লিসারল কাইনেজ লিভারে, আর ডাইহাইড্রোক্সি ফসফেট থেকে গ্লিসারল 3 ফসফেট ডিহাইড্রোজেনেস, এটা হচ্ছে মাসেল আর হোয়াইট অ্যাডিপোজ টিস্যু। তাহলে গ্লিসারল 3 ফসফেট হলে এখানে এক একটা করে অ্যাসাইল কোয়ে অ্যাড হবে। তাহলে প্রথমে অ্যাসাইল কোয়ে অ্যাড হবে, অ্যাসাইল কোয়ে থেকে কোয়ে হবে অ্যাসাইল ট্রান্সফারেজ দিয়ে। তাহলে কী হবে? 1 অ্যাসাইল গ্লিসারল 3 ফসফেট, 1 অ্যাসাইল গ্লিসারল 3 ফসফেটটাকে কী বলবে? লাইসোফসফেটিক অ্যাসিড। আরেকটা অ্যাড হবে, তাহলে কী হবে? 1,2 ডাইঅ্যাসাইল গ্লিসারল 3 ফসফেট, 1,2 ডাইঅ্যাসাইল গ্লিসারল 3 ফসফেট, যেটা কি বলে? ফসফেটিক অ্যাসিড। এবার কী হবে? ফসফেটটাকে রিমুভ করতে হবে বাই ফসফোহাইড্রোলেজ, ওয়াটার অ্যাড করে ফসফেট রিমুভ হবে, সেটা হচ্ছে 1,2 ডাইঅ্যাসাইল গ্লিসারল তৈরি হলো, এবং ফাইনাল অ্যাসাইল কোয়েটা অ্যাড হয়ে গেল বা অ্যাসাইল ট্রান্সফারেজ নিয়ে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল তৈরি হয়ে গেল, এবং এটা স্টোরড হবে ইন দ্য অর্গান হোয়ার ইট ইজ প্রডিউসড, অ্যান্ড মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। এবার আমাদের ডিগ্রেডেশন দেখতে হবে, যেটা হচ্ছে লাইপোলাইসিস। কীভাবে হবে? টিজি থেকে আমাদের কী হবে? একটা কোএনজাইম SH হবে, আর সেখান থেকে অ্যাসাইল কোয়ে তৈরি হবে, মানে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল যেটা হলো, ওখান থেকে আমাদের অ্যাসাইলটা এক একটা করে আগে ঢোকানো হয়েছিল, আবার বের করা হবে, সেটা কোয়েকে দিয়ে দেওয়া হবে, কোয়ে থেকে অ্যাসাইল কোয়ে তৈরি হবে। তাহলে প্রথমটা হরমোন সেন্সিটিভ লাইপেজ দিয়ে হলো 2,3 ডাইঅ্যাসাইল গ্লিসারল, দেন আবার করা হলো HSL দিয়ে 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল। এবার HSL মনে রাখতে হবে, ইট ক্যান নট লিবারেট ফ্যাটি অ্যাসিড ফ্রম দ্য সেকেন্ড পজিশন। তাহলে তখন HSL আর কাজ করবে না, তখন 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল এস্টারেজ লাগবে, দিয়ে আমাদের গ্লিসারল হবে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে, TAG থেকে HSL দিয়ে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড হলো, সেটা ফাস্টিং স্টেটে কী হবে? বিটা অক্সিডেশন হয়, অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, সেখান থেকে কিটোন বডি সিনথেসিসে চলে গেল। আর আমাদের ওয়েলফেয়ার স্টেটে কী হতে পারে? আমাদের গ্লিসারল 3 ফসফেটের সাথে অ্যাড হবে, আর সেটা আমাদের ওয়েলফেয়ার স্টেটে লিভারেও হতে পারে, অ্যাডিপোজ টিস্যুতেও হতে পারে, করে TAG তৈরি করবে, আবার TAG তৈরি করবে, করে কী করবে? TAG সিনথেসিস করবে, কারণ ওয়েলফেয়ার স্টেটে তো আমাদের সিনথেসিসই হবে, আর আমাদের ফাস্টিং স্টেটে ওটা ব্রেকডাউন হবে। তাহলে সিনথেসিস হলে সেখান থেকে VLDL এর থ্রু পেরিফেরাল টিস্যুতে চলে গেল। এবার আমাদের ডায়াবেটিস মেলিটাসে কী হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে কি হয়? যেটা HSLকে ইনহিবিট করে রাখছিল, সেটা অ্যাক্টিভিটি অফ HSL বেড়ে যাবে, লিডিং টু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ইনসুলিনের রিলেটেড কিছু MCQ, এটা HSLকে ইনহিবিট করছে, কিন্তু অ্যাসাইল ট্রান্সফারেজ, মানে পাইরুভেট ডিহাইড্রোজেনেস, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোই কার্বক্সিলেজ, যেটা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, এগুলো সবগুলোকে অ্যাক্টিভেট করবে। আচ্ছা, আবার অ্যাক্টিভেটার্স অফ HSL, ইনহিবিটর অফ HSL মনে রাখতে হবে। ইনহিবিটার্স অফ HSL হচ্ছে ইনসুলিন, ফ্যাট স্টেট, এছাড়া নায়াসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। বাকি অ্যাক্টিভেটরের মেন হচ্ছে গ্লুকাগন, এপিনেফ্রিন, এছাড়াও গ্লুকোকর্টিকয়েড, থাইরক্সিন, দেন হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, ACTH, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এগুলো হচ্ছে মেন। তাহলে গ্লুকাগন, এপিনেফ্রিন কী করে? আমাদের GPCR থেকে অ্যাডেনাল সাইক্লেসকে অ্যাক্টিভেট করে, এটিপি থেকে সাইক্লিক এমপি বানায়, সাইক্লিক এমপি কী করে? ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেসটাকে অ্যাক্টিভ প্রোটিন কাইনেসে কনভার্ট করে, এবং সেটা এটিপির থ্রু HSLটা কী করে? HSLটা অ্যাক্টিভেট হয়, এবং এই অ্যাক্টিভেটেড HSLটা কী করবে? ট্রাইগ্লিসাইল গ্লিসারল থেকে আমাদের ভেঙে গ্লিসারল আর ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। তাহলে অ্যাক্টিভেটেড কোনগুলো? গ্লুকাগন, এপিনেফ্রিন, গ্লুকোকর্টিকয়েড, ACTH, TSH, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, থাইরক্সিন। আর ইনহিবিটর হচ্ছে ইনসুলিন, নায়াসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, E1।
সো নাও লেটস টক অ্যাবাউট ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন। সো ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের রোল কি? এটা হচ্ছে প্রোভাইড করে এটিপি ফর গ্লুকোনিওজেনেসিস। আমরা যদি ফাস্টিংয়ের স্টেপ দেখে নিই, আর্লি ফাস্টিং স্টেজ 4 to 16 আওয়ার্স উইদাউট ফুড, এখানে কী হয়? হেপাটিক গ্লাইকোজিনোলাইসিস হয়। দেন ফাস্টিং 16 to 48 আওয়ার্স উইদাউট ফুড, এখানে কী হবে? গ্লুকোনিওজেনেসিস হবে। ফর এক্সাম্পল টিএজি থাকবে, আর তার জন্য যে সোর্স অফ এটিপি সেটা আসবে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন থেকে। যে টিজি থেকে লাইপোলাইসিস হবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলটা গ্লুকোনিওজেনেসিসের কাজে লাগবে। ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন হবে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, তার যে এটিপিটা গ্লুকোনিওজেনেসিসে কাজ করবে, আর অ্যাসিটাইল কোয়ে অ্যাক্টিভেট করবে পাইরুভেট কার্বক্সিলেজ, যেটাও আমাদের গ্লুকোনিওজেনেসিসে হেল্প করবে। আর প্রলংড ফাস্টিং 2 to 5 ডেজ উইদাউট ফুড স্টারভেশন যদি হয়, তাহলে কিটোন বডি সিনথেসিস হবে। সো আমাদের অক্সিডেশনের টাইপ কী কী? বিটা অক্সিডেশন, আলফা অক্সিডেশন, ওমেগা অক্সিডেশন। বিটা অক্সিডেশন কাদের ক্ষেত্রে হবে? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড, অড চেন ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, ভেরি লং চেন, অড চেন। ওকে, আচ্ছা। পালমিটিক অ্যাসিড 16 কার্বন, স্টিয়ারিক অ্যাসিড 18 কার্বন, দুটোতেই কোনো ডবল বন্ড নেই, তাই হচ্ছে আমাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, হোয়াট ইজ বিটা অক্সিডেশন? দ্য প্রসেস বাই হুইচ দ্য বিটা কার্বন ইজ অক্সিডাইজড অ্যান্ড সিকুয়েন্সিয়ালি ক্লিভস 2 কার্বন অ্যাসিটাইল কোয়ে। তাহলে বিটা কার্বন ইজ অক্সিডাইজড অ্যান্ড সিকুয়েন্সিয়ালি ক্লিভস 2 কার্বন অ্যাসিটাইল কোয়ে, সেটা হচ্ছে বিটা অক্সিডেশন। এতে কী হয়? সাকসেসিভ ক্লিভিং বিটুইন আলফা অ্যান্ড বিটা কার্বন অ্যাটমস অ্যান্ড সাকসেসিভ অক্সিডেশন অফ বিটা কার্বন, মানে CH2 থেকে COOH করা হবে, করে ওটাকে রিলিজ করে দেওয়া হবে। কোথায় হয়? আমাদের লিভার, অ্যাডিপোস টিস্যু, স্কেলেটাল মাসেলের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। লিভার, অ্যাডিপোস টিস্যু, স্কেলেটাল মাসেলের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হবে। বা যদি স্টেপস বলি, প্রথম হচ্ছে কিছু প্রিপারেটরি ফেজ, দেন হচ্ছে আমাদের বিটা অক্সিডেশন প্রপার। প্রিপারেটরি স্টেজে কী হবে? আমাদের হচ্ছে প্রথম হচ্ছে অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিড, দেন আমরা ট্রান্সপোর্টেশন অফ দ্যাট ফ্যাটি অ্যাসিড। অ্যাক্টিভেশন কীভাবে হবে? ফর এক্সাম্পল আমাদের ফ্যাটি অ্যাসিড যেটা আছে, ফ্যাটি অ্যাসিডটা কী হবে? ফ্যাটি অ্যাসিডটা আমাদের যে আউটার এটা প্রথমত সাইটোপ্লাজম হবে, আর তার জন্য যে এনজাইমটা সেটা কোথায় আছে? আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। কি এনজাইম? আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আমাদের থায়োকাইনেজ অর অ্যাসাইল কোয়ে সিনথেটেস অর থায়োকাইনেজ যেটা আছে, সেটা আমাদের কী করবে? ফ্যাটি অ্যাসিড যেটা আছে, ফ্যাটি অ্যাসিডটাকে অ্যাসাইলে কনভার্ট করবে, আর এখানে এটিপি থেকে এএমপি হবে, 2 ATP ইকুইভ্যালেন্ট লাগবে। দেন অ্যাসাইলে কোয়ে জুড়ে আমাদের অ্যাসাইল কোয়ে হবে। তাহলে প্রথমে ফ্যাটি অ্যাসিড ছিল, তাতে অ্যাসাইল কোয়ে সিনথেটেস ও থায়োকাইনেজ দিয়ে আমাদের এটিপি থেকে এএমপি হবে, নিয়ে অ্যাসাইল আর কোয়ে জুড়ে অ্যাসাইল কোয়ে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা হলো। আর এই অ্যাসাইল কোয়ে সিনথেটেস, এটা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকলে বললাম, আর এটাই হচ্ছে আমাদের অনলি স্টেপ রিকোয়ারিং দ্য এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন হলো, দেন হচ্ছে ট্রান্সপোর্টেশন, কারণ ট্রান্সপোর্ট তো করতে হবে, কারণ বিটা অক্সিডেশন হবে তো মাইটোকন্ড্রিয়াতে, তাহলে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়া ট্রান্সফার করতে হবে। তার জন্য লাগবে কি? কার্নিটিনটাই হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিডের ট্রান্সপোর্টার। এটা সিনথেসাইজ হয় ফ্রম লাইসিন অ্যান্ড মিথিওনিন থেকে হয়। এর কেমিক্যাল নেম কি? বিটা হাইড্রক্সি ট্রাইমিথাইল অ্যামোনিয়াম বিউটাইরেট। আর ফ্যাটি অ্যাসিড যদি লেস দ্যান 14 কার্বন অ্যাটমস হয়, তাহলে তার জন্য আমাদের কার্নিটিন লাগে না। 14 কার্বনের বেশি হলে তখনই আমাদের ট্রান্সপোর্টার লাগে। আচ্ছা, কার্নিটিন ডেফিসিয়েন্সি হলে কী হবে? আমাদের ট্রান্সপোর্ট কমে যাবে। মোস্ট কমনলি সিন ইন প্রিটার্ম ইনফ্যান্ট, তাদের সাপ্লিমেন্টেশন দরকার হয়। তাহলে ফ্যাটি অ্যাসিড ট্রান্সপোর্টার লাইসিন, মিথিওনিন লেস দ্যান 14 লাগবে না, বিটা হাইড্রক্সি ট্রাইমিথাইল অ্যামোনিয়াম বিউটাইরেট, আর ডেফিসিয়েন্সিতে ট্রান্সপোর্ট কমে যাবে। ওকে, এবার যদি অ্যাকচুয়াল দেখি যে প্রসেসটা, যেটা হচ্ছে কার্নিটিন শাটল বলে, তাতে আমরা 4টে লেয়ার দেখতে পাবো: সাইটোপ্লাজম, আউটার মাইটোকন্ড্রিয়া, ইন্টারমেমব্রেন স্পেস, ইনার মাইটোকন্ড্রিয়া, দেন ম্যাট্রিক্স। এই 5টা লেয়ার থাকবে। সো ফার্স্ট আমাদের সাইটোপ্লাজমে কী হবে? আমাদের অ্যাক্টিভেশন হবে, যেটা আউটার মাইটোকন্ড্রিয়ালের এনজাইম থায়োকাইনেজ অ্যাসাইল কোয়ে সিনথেটেস, সেটা ফ্যাটি অ্যাসিডকে অ্যাসাইল কোয়েতে কনভার্ট করবে। আচ্ছা, দেন অ্যাসাইল কোয়েটা আমাদের চলে আসবে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। দেন অ্যাসাইল কোয়েটা কী করবে? আমাদের আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন থেকে আমাদের ইন্টারমেমব্রেন স্পেসে আসবে। আচ্ছা, ইন্টারমেমব্রেন স্পেসে অ্যাসাইল কোয়ে এলো। এবার আমাদের আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে একটা এনজাইম আছে CAT1 বা CPT1, যেটা হচ্ছে কার্নিটিন অ্যাসাইল কোয়ে ট্রান্সফারেজ, কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ বা কার্নিটিন পালমিটয়েল ট্রান্সফারেজ। CAT1 কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ আর কার্নিটিন পালমিটয়েল ট্রান্সফারেজ, স্পেশালি পালমেটিক অ্যাসিডের জন্য। তাহলে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ যেটা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আছে, সেটা আমাদের যে অ্যাসাইল কোয়েটা ঢুকলো, সেই অ্যাসাইল কোয়ের সাথে কার্নিটিনকে জোড়াবে। কার্নিটিনটা অলরেডি ইন্টারমেমব্রেন স্পেসে আছে, তাহলে জুড়ে কী হবে? কোয়েটা বেরিয়ে যাবে, অ্যাসাইল কার্নিটিন তৈরি হবে। এবার আমাদের ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আছে CACT, কার্নিটিন অ্যাসাইল কার্নিটিন ট্রান্সলোকেজ, সেটা আমাদের অ্যাসাইল কার্নিটিনটাকে আমাদের ম্যাট্রিক্সে ঢোকাবে। এবার অ্যাসাইল কার্নিটিনটা কী হবে? আমাদের ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এনজাইম আছে CAT2 বা CPT2, কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ। ওকে, তাহলে CAT2 বা CPT2 কী করবে? যে অ্যাসাইল কার্নিটিনটাকে ভাঙবে, অ্যাসাইল কো এবং কার্নিটিন তৈরি করবে। তাহলে কার্নিটিনটাকে আবার ওটা ওই CACT দিয়ে কোথায় পাঠিয়ে দেবে? ইন্টারমেমব্রেন স্পেসে পাঠিয়ে দেবে। আর আমরা অ্যাসাইল কোয়ে যেটা আমাদের দরকার ছিল ম্যাট্রিক্সের ভিতরে মাইটোকন্ড্রিয়া, সেটা আমরা ম্যাট্রিক্সে চলে এসছে, যেটার ফার্দার বিটা অক্সিডেশন হবে। এবার বিটা অক্সিডেশনের পাথওয়েটা কি? অক্সিডেশন হাইড্রেশন, অক্সিডেশন
অক্সিডেশন ক্লিভেজ, অক্সিডেশন হাইড্রেশন, অক্সিডেশন ক্লিভেজ। প্রথমে অক্সিডেশন হবে, তাহলে প্রথমে কী আছে আমাদের অ্যাসাইল কোয়ে, ধরে নাও এন নাম্বার অফ কার্বন অ্যাটম, তাহলে তার আমাদের অক্সিডেশন হবে, তাহলে আমাদের অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনাস, অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনাস, এখানে কী হবে এফএডি থেকে এফএডিএস2 হবে, মানে 1.5 ATP। তাহলে অক্সিডেশন হয়ে গেলে এবার হচ্ছে হাইড্রেটেস। অক্সিডেশন হয় কী তৈরি হবে, আলফা বিটা আনস্যাচুরেটেড কোএনজাইমে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসাইল কোয়ে, এটা হচ্ছে ট্রান্স ইনয়েল কোয়ে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসাইল কোয়ে আর ট্রান্স ইনয়েল কোয়ে, সেটাতে হাইড্রেশন হবে, মানে হাইড্রেটেস এনজাইম লাগবে, করে কী তৈরি হবে বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে, বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে, দেন আবার অক্সিডেশন হবে বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনাস, তাতে কী লাগবে এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস এইচ প্লাস 2.5 ATP, তাহলে ওখান থেকে কী তৈরি হবে বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে থেকে বিটা কিটো অ্যাসাইল কোয়ে, দেন আমাদের ক্লিভেজ হবে। ফাইনালি ক্লিভেজটা কী হবে থায়োলেজ এনজাইম দিয়ে, মনে রাখবে থায়োলেজ, থায়োলেজ কী করবে একটা 2 কার্বনের অ্যাসিটাইল কোয়েকে বের করে দেবে, আর বাকি অ্যাসাইল কোয়ে পড়ে থাকবে N-2 কার্বনের। তাহলে অ্যাসাইল কোয়ে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসাইল কোয়ে, ট্রান্স ইনাইল কোয়ে, দেন বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে, বিটা কিটো অ্যাসাইল কোয়ে, দেন অ্যাসাইল কোয়ে। এই হচ্ছে আমাদের পুরো বিটা অক্সিডেশনের প্রসেস। এবার যদি এনার্জেটিক্স বলে দিই, আমাদের নাম্বার অফ বিটা অক্সিডেশন কত হবে, আমাদের টোটাল যে নাম্বার অফ কার্বন অ্যাটমস বাই 2 - 1, আর নাম্বার অফ অ্যাসিটাইল কোয়ে কি জাস্ট ওই নাম্বার অফ কার্বন অ্যাটমস বাই 2 এর ক্ষেত্রে হবে। আর আমাদের কি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনাস, সেখান থেকে একটা এফএডিএস2 হচ্ছে, মানে 1.5 ATP অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনাস স্টেপে, আর বিটা হাইড্রোক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনাস স্পেসে এনএডিএইচ হচ্ছে, মানে 2.5 ATP, মানে টোটাল একটা প্রসেসে আমাদের 4টে ATP হচ্ছে। এবার যদি আমরা এনার্জেটিক্স বলি ফর পালমেটিক অ্যাসিড, পালমেটিক অ্যাসিড আমাদের 16 কার্বন, তাহলে আমাদের নাম্বার অফ অ্যাসিটাইল কোয়ে কত হবে 16/2 8, প্রত্যেকটার জন্য 10টা ATP, মানে এখানে 80টা ATP ক্রেব সাইকেলে গিয়ে। আর নাম্বার অফ বিটা অক্সিডেশন 8 - 1, মানে 7টার প্রত্যেকটা ক্ষেত্রে 4টে দেখলাম, তাহলে 7 4 28, আর কী হবে তাহলে টোটাল ATP হলো 108। এবার আমাদের দুটো ATP আমাদের ইউটিলাইজও হচ্ছিল, তাহলে 2 মাইনাস করতে হবে, তাহলে নেট ATP 106। সে ঠিক তেমনি স্টিয়ারিক অ্যাসিড 18 কার্বনের জন্য কী হবে 90 + 32 - 2, যেটা হচ্ছে 120 ATP। ক্লিয়ার? এবার হচ্ছে বিটা অক্সিডেশনের রেগুলেশন, যাতে আমাদের ইম্পর্টেন্ট রোল আছে ম্যালোনাইল কোয়ে। ম্যালোনাইল কোয়ে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ওই CAT1 বা CPT1কে রেগুলেট করে ম্যালোনাইল কোয়ে। আচ্ছা, ফর এক্সাম্পল কি ফেড স্টেট, ফেড স্টেটে কি আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হতে হবে, কিন্তু বিটা অক্সিডেশন হলে চলবে না, কারণ বিটা অক্সিডেশন তো ফাস্টিংয়ের সময় হয়। তাহলে ফেড স্টেটে কি হবে ইনসুলিন বেড়ে যাবে, স্পেশালি ইনসুলিন গ্লুকাগন রেশিও বেড়ে যাবে, তাতে কী হবে ইনসুলিন কী করবে ডিফসফোরিলেশন অফ দ্য এনজাইম। এবার ডিফসফোরিলেশন হলে কী হবে আমাদের অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, যেটা আমাদের অ্যাক্টিভেট হবে, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, যেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের এনজাইম অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। তাহলে অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ যদি অ্যাক্টিভেট হয়, তাহলে অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যালোনাইল কোয়ে তৈরি হবে। এবার ম্যালোনাইল কোয়ে কী করে দেবে ইনহিবিট করে দেবে CAT1 CPT1কে, তাহলে আমাদের ফেড স্টেটে আমাদের বিটা অক্সিডেশন হবে না। ফাস্টিং স্টেটে কী হবে ইনসুলিন কম, তাহলে আমাদের ইনসুলিন গ্লুকাগন রেশিও কম, তাদের ফসফোরিলেশন হবে, ফসফোরিলেশন হলে আমাদের অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজটা ইনহিবিট হবে, তাহলে কি ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, তাহলে আমাদের কি অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যালোনাইল কোয়ে কম তৈরি হবে। তাহলে ম্যালোনাইল কোয়ে যদি কম হয়, তাহলে ইনহিবিশন অফ দ্য CAT CPT1টাও কম হবে, তাহলে আমাদের কী হবে বিটা অক্সিডেশনটা প্রপারলি চলতে থাকবে। এই হচ্ছে আমাদের বিটা অক্সিডেশন, মানে যেটা ফাস্টিং স্টেটে হবে। এবার হচ্ছে অক্সিডেশন অফ আদার ফ্যাটি অ্যাসিড, ফর এক্সাম্পল ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড, মানে 20 কার্বনেরও বেশি যেগুলো থাকবে সেগুলোর জন্য, যেটা হয় হচ্ছে পারক্সিজমে। এটা হচ্ছে আমাদের মডিফাইড বিটা অক্সিডেশন। মডিফাইড বিটা অক্সিডেশন কীভাবে হবে, এতে আমাদের ধর পারক্সিজম লাগবে আর এমনি মাইটোকন্ড্রিয়া লাগবে। পারক্সিজমে আমাদের ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিডটা এন্টার করে সেটার মডিফাইড বিটা অক্সিডেশন হবে, তাতে আমাদের H2 রিলিজ হবে, এবং অ্যাসিটাইল কোয়েগুলো তো রিলিজ হতেই থাকবে, অ্যাসিটাইল কোয়ে রিলিজ হতে থাকবে, আর স্পেশালি এক্সট্রা যেটা সেটা হচ্ছে H2O হাইড্রোজেন পারক্সাইড রিলিজ হবে। হতে 20 কার্বন থেকে যখন 8 কার্বন হয়ে যাবে, যেটা হচ্ছে অক্টানয়েল কোয়ে অবধিই আমাদের পারক্সিজমে লাগবে, তারপর সেটা বেরিয়ে গিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়া চলে এসে অক্টানয়েল কোয়ে থেকে রেস্ট বিটা অক্সিডেশনটা হতে থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অক্সিডেশন অফ ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড রিলেটেড ডিজিজ কি জেলওয়েগার সিনড্রোম, যেটা হচ্ছে সেরিব্রো হেপাটোরিনাল ডিজিজ। এতে কি হয় আমাদের একটা পেক্স জিনের মিউটেশন হয়, তাতে কি হয় আমাদের এটা একটা প্রোটিন টার্গেটিং ডিফেক্ট, তাতে কি পেক্স জিনের যদি মিউটেশন হয় পারক্সিজমটা এমটি থেকে যায়। পারক্সিজম এমটি থাকলে কি হবে আমাদের অ্যাকুমুলেট হতে থাকবে ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড, তাতে ক্রেনিওফেশিয়াল ডিসমরফিজম হবে। সেরিব্রো হেপাটোরিনাল ডিজিজ, প্রোটিন টার্গেটিং ডিফেক্ট, পেক্স জিন মিউটেশন, এমটি পারক্সিজম, অ্যাকুমুলেশন অফ ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড লিডিং টু ক্রেনিওফেশিয়াল ডিসমরফিজম। দেন হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড কিছুই না, ধর প্রথমটা ফার্স্ট কার্বন নর্মাল আছে সেটা করে দিলাম। আনস্যাচুরেটেড মানে ডবল বন্ড আছে মানে ভেবে দেখ সেটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের বিটা অক্সিডেশনের ফার্স্ট স্টেপ করে আনতে হচ্ছিল। তাহলে ওই যে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস ওই এনজাইমটা লাগবেই না, অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস স্টেপটা বাইপাস হয়ে যাবে, তাতে কী হবে একটা FADH2 কম লাগছে, মানে প্রতি ডবল বন্ডের জন্য আমাদের 1.5 ATP কম লাগবে, প্রতি ডবল বন্ডের জন্য আমাদের
1.5 ATP কম লাগবে। দেন হচ্ছে অড চেন ফ্যাটি অ্যাসিড কিছুই না, লাস্টে আমাদের ওই যেটা অ্যাসিটাইল কোয়ে থাকে আর একটা অ্যাসিটাইল কোয়ে না যেটা প্রোপিওনিল কোয়ে তৈরি হবে, এবং প্রোপিওনিল কোয়েটা আমাদের গ্লুকোনিওজেনেসিসে হেল্প করবে। ওকে, দেন হচ্ছে আলফা অক্সিডেশন, গামা অক্সিডেশন। গামা অক্সিডেশনটাকে অক্সিডেশন অফ দ্য গামা কার্বন চেন, মানে একটা দিক থেকে তো আলফা আর একটা দিক থেকে গামা। আলফা দিকে ধরো অলরেডি COOH আছে অক্সিডেশন হয়ে, আর ওদিকে গামা কার্বনটাও যদি অক্সিডেশন হয়ে যায় CH3 থেকে COOH হয়ে যায়, তাহলে দু সাইডেই COOH আছে, তাহলে ডাইকার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলে এটা হয় কোথায়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হবে। আর কি এটা প্রোডাক্ট হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এতে অ্যাসিডাইল কোয়ে বা এটিপি কোনো কিছু জেনারেট হয় না। এটা হচ্ছে গামা অক্সিডেশন। এটা হচ্ছে আলফা অক্সিডেশন, যেটা হচ্ছে অক্সিডেশন অফ দ্য আলফা কার্বন চেন। এটা কোথায় হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর পারক্সিজমে হয়ে থাকে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পারক্সিজম, এর ক্ষেত্রে সাবস্ট্রেটটা কি, ব্রাঞ্চ চেন ফ্যাটি অ্যাসিড। তাহলে আমাদের ব্রাঞ্চ চেন ফ্যাটি অ্যাসিড থাকলেই তার কী হবে, আলফা অক্সিডেশন। ব্রাঞ্চ চেন ফ্যাটি অ্যাসিড মানে আলফা অক্সিডেশন। ফর এক্সাম্পল আমাদের বডিতে যেটা বেশি থাকে ব্রাঞ্চ চেন ফ্যাটি অ্যাসিড, সেটা হচ্ছে ফাইটানিক অ্যাসিড। এখানে হচ্ছে সেম কোনো অ্যাসিডাইল কোয়ে বা এটিপি সিনথেসিস হবে না, ক্লিনিক্যালটা রেপসাম যেটা বলবো। আচ্ছা, এবার আমরা ডিসঅর্ডারগুলো বলে দিই। ফার্স্ট হচ্ছে আমাদের MCAT ডিফেক্ট, যেটা আমাদের সিডসের মধ্যে পড়ে, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, যেটা 10% কজ হচ্ছে আমাদের MCAT ডিফেক্ট। ডেথ অকার অ্যাট দ্য নাইট যদি প্রলং ফাস্টিং করা হয়। MCAT ডিফেক্ট, এমটা হচ্ছে মিডিয়াম চেন অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস। এইটার যদি আমাদের হয় তাহলে কী হবে, ধর পালমিটিক অ্যাসিড 16 কার্বন থেকে 14 কার্বন তো হলো, 14 কার্বনটা হচ্ছে আমাদের মিডিয়াম চেন। এবার 14 থেকে পরের যে বিটা অক্সিডেশন 14 থেকে 12 হওয়ার এই স্টেপটাতেই আমাদের MCAT লাগবে, তাহলে MCATটাই আমাদের ডিফেক্ট হয়ে যাবে, তাহলে এই স্টেপটা হবে না। তাহলে কী হবে, আমাদের কী হয়, একটা তো হলো 14 কার্বন ফ্যাটি অ্যাসিডটা পড়ে আছে, তাহলে এটা তো এমনি পড়ে থাকতে দেওয়া যাবে না। একটা হতে পারে কি 14 কার্বন, এটার আমাদের ওমেগা অক্সিডেশন হবে। ওমেগা অক্সিডেশন যদি হয় তাহলে আমাদের কী হবে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড সিনথেসিস হবে, কিন্তু এখানেও কোনো এটিপি সিনথেসিস হচ্ছে না। আরেকটা কী হচ্ছে, আমাদের বিটা অক্সিডেশন তো কমেই যাচ্ছে, তাহলে বিটা অক্সিডেশন যদি কমে যায় তাহলে কী হবে, দুটো জিনিস হবে, একটাতে অ্যাসিটাইল কোয়েও কমে যাবে আর এটিপিও কমে যাবে। এই দুটো সবসময় খেয়াল রাখবে। বিটা অক্সিডেশন কমছে মানে আমরা কী বলবো, অ্যাসিটাইল কোয়ে কমবে আর আমাদের এটিপি কমবে। তাহলে অ্যাসিটাইল কোয়ে যদি কমে যায় সেখান থেকে আমাদের কি কিটোন বডি সিনথেসিসও কমে যাবে, তাহলে কিটোসিস হবে না। আর এটিপি যদি কমে যায় তাহলে গ্লুকোনিওজেনেসিস কমে যাবে, ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া হবে। তাহলে বিটা অক্সিডেশন কমে গেলে অ্যাসিটাইল কোয়ে কমবে, এটিপি কমবে। অ্যাসিটাইল কোয়ে কমে গেলে কিটোন বডি সিনথেসিস হবে না, নো কিটোসিস। আর আমাদের এটিপি কমে গেলে কী হবে, আমাদের গ্লুকোনিওজেনেসিস কমে যাবে, ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া। তাতে এতে কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড টেস্ট করলে পজিটিভ পাবো, ব্লাড গ্লুকোজ কম পাবো, ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া, কিটোসিস থাকবে না, তাহলে রথরাস টেস্ট নেগেটিভ পাবো। ট্রিটমেন্ট কি, ফ্রিকোয়েন্সি মিল নিতে বলা হবে, অ্যাভয়েড ফাস্টিং, লো ফ্যাট হাই কার্বোহাইড্রেট ডায়েট নিতে হবে। এরপর হচ্ছে আমাদের জামাইকান ভমিটিং সিকনেসে কী হয়, প্রেসিপিটেটেড অন কনজামশন অফ আনরাইপ অ্যাকি ফ্রুটে কী থাকে, আমাদের একটা টক্সিন থাকে হাইপোগ্লাইসিন এ। এই হাইপোগ্লাইসিন এ কী করে, আমাদের যে বিটা অক্সিডেশন প্রপারের যে ফার্স্ট স্টেপ ছিল, যে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস সেটাকে ইনহিবিট করে দেবে। তাহলে আনরাইপ অ্যাকি ফ্রুটের হাইপোগ্লাইসিনে ইনহিবিট করবে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেস, তাহলে ইনহিবিট হলে বিটা অক্সিডেশন কমে যাবে। বিটা অক্সিডেশন কমে গেলেই মানে কি, অ্যাসিটাইল কোয়েও কমে যাবে, এটিপিও কমে যাবে। তাহলে অ্যাসিটাইল কোয়ে কমে গেলে কী হবে, আমাদের কিটোন বডি সিনথেসিস কমে যাবে। অ্যাসিটাইল কোয়ে কমে গেলে কিটোন বডি সিনথেসিস কমে যাবে, এটিপি কমে গেলে গ্লুকোনিওজেনেসিস কমে যাবে। এর ক্লিনিক্যাল ফিচার দুটো মনে রাখবি, সাডেন অনসেট অফ ভমিটিং অ্যান্ড ফিচার্স অফ হাইপোগ্লাইসেমিয়া। তাহলে সাডেন অনসেট অফ ভমিটিং অ্যান্ড ফিচার্স অফ হাইপোগ্লাইসেমিয়া, ভমিটিং তো হবেই, আর আমাদের ব্লাড গ্লুকোজ কম থাকবে, রথরাস টেস্ট কিন্তু এখানেও নেগেটিভ থাকবে। লাস্ট ক্লিনিক্যাল, সেটা হচ্ছে আমাদের রেপসাম ডিজিজটা কি, এটা হচ্ছে ডিফেক্ট ইন আলফা অক্সিডেশন, যেটা পারক্সিজমাল ডিফেক্ট হতে পারে আলফা অক্সিডেশন। এতে কি হয়, আমাদের ফাইটানাইল কোয়ে অক্সিডেজ আর ফাইটানাইল কোয়ে হাইড্রোক্সিলেজের ডিফেক্ট, এটা মোস্টলি অ্যাসিমটোম্যাটিক। যদি সিমটম থাকে কী থাকবে, রেটিনাইটিস পিগমেন্টোসা, আমাদের পিগমেন্টেড ডিপোজিট ইন রেটিনা, তাতে ভিজুয়াল ডিস্টারবেন্স হবে, ইকথিওসিস, ড্রাই স্কেলি স্কিন ইকথিওসিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, কার্ডিয়াক অ্যারিথমিয়া, অ্যাটাক্সিয়া। ইনভেস্টিগেশন কি, আমাদের সিরাম ফাইটানিক অ্যাসিড বেশি, তাহলে আমাদের কি আলফা অক্সিডেশনের ডিফেক্ট, ফাইটানাইল কোয়ে অক্সিডেজ আর ফাইটানাইল কোয়ে হাইড্রোক্সিলেজ কমে যাবে, রেটিনাইটিস পিগমেন্টোসা, অ্যাটাক্সিয়া, নিউরোপ্যাথি, অ্যারিথমিয়া, ইকথিওসিস এগুলো থাকবে, সিরাম ফাইটানিক অ্যাসিড বেশি থাকবে। ট্রিটমেন্টে আমরা কী বলবো, রেস্ট্রিক্ট দ্য সোর্সেস অফ ফাইটানিক অ্যাসিডের সোর্সকে রেস্ট্রিক্ট করতে হবে, কী গ্রিন লেফি ভেজিটেবলস আর মিট আর ডেয়ারি প্রোডাক্ট, গ্রিন লেফি ভেজিটেবল আর আমাদের ডেয়ারি প্রোডাক্ট। তাহলে এই হলো আমাদের পুরো বিটা অক্সিডেশন।
সো নাও লেটস টক অ্যাবাউট দ্য কিটোন বডি সিনথেসিস অ্যান্ড ইউটিলাইজেশন। প্রথমে স্ট্রাকচারগুলো একটু দেখে নিবি। অ্যাসিডনটা হচ্ছে অ্যাসিডনটা CH3CO CH3, অ্যাসিড অ্যাসিডেট CH3CO CH2, তারপর CO মাইনাস। আর বিটা হাইড্রক্সি বিউটারেট ওই ডবল ও কিটোন গ্রুপটাই আমাদের অক্সিডাইজড হয়ে CH3CH উপরে OH CH2 আর দেন CO মাইনাস। এটা হচ্ছে কোনো কিটো গ্রুপই নেই, তাই ফলস কিটোন বডি। আচ্ছা, কিটোন বডি কী হয়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট ফর্ম অফ অ্যাসিডাইল কোয়ে টু দ্য এক্সট্রাহেপাটিক টিস্যু। প্রথমে দেখবো সিনথেসিস, কিটোজেনেসিস, দেন কিটোলাইসিস। কিটোজেনেসিস এটা কোথায় হবে? লিভারের মাইটোকন্ড্রিয়াতে হবে। ফর এক্সাম্পল ফাস্টিংয়ের পর আর্লি ফাস্টিং স্টেজ, সেখানে গ্লুকোনিওজেনেসিসও হয়ে গেল। তারপর কী হবে? গ্লুকোনিওজেনেসিসে যদি হয় না, তাহলে আমাদের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হবে। ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের পর যদি আমাদের প্রলং স্টারভেশন হয়, তাহলে আমাদের কিটোন বডি সিনথেসিস হবে। এটা হচ্ছে নাথিং বাট কন্টিনিউশন অফ দ্য বিটা অক্সিডেশন। আমাদের কিটোজেনেসিসের স্টেপ কি? ফার্স্ট আমাদের দুটো অ্যাসিটাইল কোয়ে দুটো অ্যাসিটাইল কোয়ে 2 কার্বনের দুটো অ্যাসিটাইল কোয়ে জুড়বে করে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে 4 কার্বনের। দেন আমাদের আরও একটা অ্যাসিটাইল কোয়ে জুড়বে করে 6 কার্বনের HMG কোয়ে, হাইড্রক্সি মিথাইল গ্লুটারাইল কোয়ে তৈরি হবে। এনজাইম হচ্ছে HMG কোয়ে সিনথেস। আচ্ছা, এটা কিন্তু HMG কোয়ে সিনথেস, এটা মাইটোকন্ড্রিয়াল, এটা ক্লিয়ার রাখতে হবে। মাইটোকন্ড্রিয়াল এনজাইম HMG কোয়ে সিনথেস। দেন কী হবে? HMG কোয়ে তৈরি হলে দেন এটাকে ভাঙতে হবে, তার জন্য HMG কোয়ে লাইজ। তাহলে HMG কোয়ে লাইজ দিয়ে কী তৈরি হবে? অ্যাসিটো অ্যাসিড তৈরি হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের প্রাইমারি কিটোন বডি প্রথম তৈরি হচ্ছে। তাহলে HMG কোয়ে থেকে HMG কোয়ে লাইজ দিয়ে 4 কার্বনের অ্যাসিটো অ্যাসিড ও প্রাইমারি কিটোন বডি। এখান থেকে আমাদের সেকেন্ডারি কিটোন বডি তৈরি হবে। প্রথম স্পন্টেনিয়াস ডিকার্বক্সিলেশন, মানে CO2 বেরোবে, স্পন্টেনিয়াস ডিকার্বক্সিলেশন করে অ্যাসিটন তৈরি হবে। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। অ্যাসিটনটা হচ্ছে আমাদের কি ভোলাটাইল হয়ে থাকে এবং এটা লাংয়ের মধ্যে দিয়ে এক্সক্রিশন হয়ে যায়। ওই জন্য আমাদের ফাস্টিংয়ের সময় আমাদের কিটোন বডি সিনথেসিস যখন হয়, তখন একটা ফ্রুটি স্মেল দেখা যায় ইন দ্য ব্রেথ, যে কারণ এই অ্যাসিডনটা লাং দিয়ে বেরোচ্ছে তাই। তাহলে এটা হচ্ছে অ্যাসিডন হলো। আরেকটাকে বিটা হাইড্রক্সি বিউটাইরেট ডিহাইড্রোজিনেস, তাতে NADH থেকে NAD প্লাস হবে আর বিটা হাইড্রক্সি বিউটারেট তৈরি হবে, যেটার অথরা না দিলেও এটাই কিন্তু কিটোসিস। ফর এক্সাম্পল ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, প্রলংড স্টারভেশন, সেখানে কিন্তু প্রিডমিনেন্ট কিটোন বডি হচ্ছে এই বিটা হাইড্রক্সি বিউটারেট। এবার হচ্ছে ইউটিলাইজেশন। লিভারে তৈরি হবে কিটোন বডি, কিন্তু ইউটিলাইজ হতে পারবে না কারণ থায়োফোরেজ নেই। তাহলে ইউটিলাইজেশন কোথায় হবে না? লিভারে হবে না, কারণ লিভারে থায়োফোরেজ নেই। এছাড়া আরবিসি, কারণ আরবিসিতে তো মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে আরবিসিতেও হবে না। আর এখানে কিন্তু কোনো ATP জেনারেশন হয় না ফ্রম দ্য অ্যাসিটন থেকে কোনো ATP জেনারেশন হয় না। আচ্ছা, স্টেপস কি? প্রথমে পুরো উল্টো স্টেপ। আমাদের প্রথমে বিটা হাইড্রক্সি বিউটারেট মেনটা নিয়ে কথা হচ্ছে। এটা বিটা হাইড্রক্সি বিউটারেট ডিহাইড্রোজিনেস দিয়ে NAD প্লাস থেকে NADH প্লাস H প্লাস, এখান থেকে 2.5 ATP দিয়ে আমাদের কি তৈরি হবে? আমাদের অ্যাসিটো অ্যাসিড তৈরি হবে। অ্যাসিটো অ্যাসিড থেকে আগে হয়েছিল, এবার বিটা হাইড্রক্সি বিউটারেট থেকে অ্যাসিটো অ্যাসিড তৈরি হবে। এবার অ্যাসিটো অ্যাসিড থেকে কি হবে? আমাদের কোএনজাইম A লাগবে। তাহলে কোএনজাইম ট্রান্সফারেজ, যেটা হচ্ছে থায়োফোরেজ, কোএনজাইম ট্রান্সফারেজ যেটা হচ্ছে থায়োফোরেজ লাগবে, যেটা সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনাইল করবে, সাকসিনেট করবে, আর কোয়েটা দিয়ে দেবে আমাদের অ্যাসিটো অ্যাসিডকে। তাহলে অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, সেখান থেকে একটা অ্যাসিটাইল কোয়ে আর একটা অ্যাসিটাইল কোয়ে দুটো আমাদের TCH সাইকেলে চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ইউটিলাইজেশন। আর আমাদের যে সাকসিনাইল কোয়ে স্টেপ, ওখানে আমাদের একটা ATP ইউটিলাইজ হবে। তাহলে কি দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, তার জন্য 10-10-20 ATP, আর ওদিকে NADH এর জন্য 2.5 ATP, আর সাকসিনাইলের ওখানে -1 ATP। তাহলে আমাদের ইউটিলাইজেশনের সময় 21.5 ATP তৈরি হবে। এই কিটোন বডি ইউটিলাইজেশন এখানে 21.5 ATP তৈরি হবে। এবার কি যদি রেগুলেশন বলি, রেগুলেশন আমাদের কিটোন বডি 3টে লেভেলে করতে পারি। লাইপোলাইসিসের লেভেলে, একটা তো আমাদের এন্ট্রি টু দ্য মাইটোকন্ড্রি লেভেলে, একটা খোদ আমাদের কিটোলাইসিসের লেভেলে। লাইপোলাইসিসের লেভেলে কী হবে? আমাদের ফর এক্সাম্পল ফাস্টিং স্টেটে তো আমাদের ইনসুলিন কম থাকবে, গ্লুকাগন বেশি। তাহলে গ্লুকাগন কী করবে? HSL-কে অ্যাক্টিভেট করবে। তাহলে HSL অ্যাক্টিভেট হলে কী হবে? লাইপোলাইসিস হবে। লাইপোলাইসিস হলে কী হবে? ফার্দার আমাদের কিটোন বডি সিনথেসিসটা বেড়ে যাবে। তাহলে এটা হলো লেভেল অফ লাইপোলাইসিসে। দেন লেভেল অফ এন্ট্রি অফ মাইটোকন্ড্রিয়া, এটা ওই CAT1টাকে রেগুলেট করবে, যেটা আমাদের বিটা অক্সিডেশন কিটোন বডি দুটোতেই রেগুলেট হয়। ফাস্টিং স্টেটে কী হবে? ফাস্টিং স্টেটে আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিস কমে যাবে, তাতে ম্যালোনাইল কমে যাবে, তাতে আমাদের কী হবে? ইনহিবিশন যেটা আমাদের কমে যাবে, তাতে CAT1-এর অ্যাক্টিভিটি বেড়ে যাবে, বিটা অক্সিডেশন হবে, ফার্দার কিটোন বডি সিনথেসিসও হবে। দেন হচ্ছে খোদ আমাদের লেভেল অফ কিটোসিস, যেখানে রেগুলেটর হচ্ছে আমাদের অক্সালো অ্যাসিড কী হবে? ফর এক্সাম্পল বিটা অক্সিডেশন অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আচ্ছা, এবার অ্যাসিটাইল কোয়ে থেকে কী হবে? আমাদের কী হবে? এই সময় তো আমাদের গ্লুকোজ কম, তাহলে বডি কী করবে? অক্সালো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি করবে। তাহলে তাতে আমাদের অক্সালো অ্যাসিড ডিপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাসিটাইল কোয়ে কী করবে? TCA-তে এন্টার করতে পারবে না, সেটা এন্টার করবেন কিটোন বডি সিনথেসিস। তাহলে লাইপোলাইসিসের লেভেলে
এন্ট্রি টু মাইটোকন্ড্রিয়াল লেভেল অফ কিটোসিস। এবার ক্লিনিক্যালি বলা যায় আমাদের ডায়াবেটিক কিটোসিসটা কেন হয়, ডায়াবেটিসকে অ্যাবসোলুট আর রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি, তাতে ইনসুলিন গ্লুকাগন রেশিও কমে যায়, তাতে আমাদের ব্লাড গ্লুকোজটা বেড়ে যায়, ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, কিন্তু সেল ইজ স্টার্ট ফর গ্লুকোজ, কারণ সেলের GLUT4 দিয়ে আমাদের আপটেক হচ্ছে না, তাহলে সেলের ভিতরে গ্লুকাগন যেটা আছে, গ্লুকাগন কী করবে, এই যে সেলকে অ্যাক্টিভেট করবে, তাতে লাইপোলাইসিস হবে, দেন ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হবে। এবার ফ্যাটি অ্যাসিডটা অ্যাডিপোজ টিস্যু থেকে লিভারে যাবে, ফ্যাটি অ্যাসিড থেকে কী হবে, বিটা অক্সিডেশনে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এবার সেমভাবে অক্সালোএসিটেট তো আমাদের গ্লুকোনিজিস করে গ্লুকোজ তৈরি করতে, তাই অক্সালোএসিটেট ডিপ্লিট হয়ে যাবে, সেটা আমাদের অ্যাসিটাইল কোয়ে ইট ক্যান নট এন্টার দ্য টিসিএ সাইকেল, তাহলে ওটা কিটোন বডি সিনথেসিস করবে, তাহলে আমাদের ভিতরে গ্লুকোজ বাড়বে ডিউ টু গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস, এই দুটো করে আমাদের গ্লুকোজ বাড়ানোর চেষ্টা করবে বডি। আচ্ছা, বাকি রথরাস টেস্ট তো পজিটিভ আসবে, জেরহাল টেস্ট যেটা অ্যাসিডোস্টেটের টেস্ট ওটা পজিটিভ আসবে, আর বিটা হাইড্রক্সি বিউটারেটের জন্য আমাদের এনজাইমেটিক অ্যাসে করতে হবে। স্টারভেশনের ক্ষেত্রে পুরো সেম হবে, ওদিকে অ্যাসিটাইল কোয়ে আমাদের টিসিএতে এন্টার করতে পারবে না, এদিকে কিটোন বডি সিনথেসিস করবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের পুরো কিটোন বডি। থ্যাংক ইউ। So now let's talk about the fatty acid synthesis and then we talk about the cholesterol. So fatty acid synthesis এর জন্য আমাদের fatty acid synthesis complex লাগবে, আর সেইটা হচ্ছে আমাদের একটা মাল্টি এনজাইম কমপ্লেক্স দ্যাট ক্যাটালাইজেস দ্য ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। এবং এনজাইমের মধ্যে দুটো আইডেন্টিক্যাল পলিপেপটাইড থাকে, আর একটা সাব ইউনিট তৈরি হয় 7টা এনজাইম দিয়ে এবং একটা প্রোটিন দিয়ে, যেটা হচ্ছে অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন, আর 7টা এনজাইম। আর এর যে ডাইমার ফর্ম, সেই ডাইমার ফর্মটা কিন্তু ফাংশনালি অ্যাক্টিভ। আর এই যে 7টা এনজাইম বলছে, প্রত্যেকটা এনজাইমই কিন্তু একটা সিঙ্গেল জিন থেকে তৈরি হচ্ছে, এবং অল এনজাইমস আর ইকুইমোলার কনসেন্ট্রেশন, ওয়েল কোঅর্ডিনেটেড অ্যান্ড রেগুলেটেড, অ্যান্ড ইন্টারফিয়ারেন্স ফ্রম আদার মেটাবোলাইট ইজ লেস। প্রত্যেকটা ইকুইমোলার কনসেন্ট্রেশনে থাকে, ওয়েল কোঅর্ডিনেটেড রেগুলেটেড থাকে, আর অন্যান্য কোনো মেটাবোলাইট দ্বারা ইন্টারফিয়ারেন্সটা খুব লেস থাকে পসিবিলিটি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি 3 রকম ইউনিট থাকে, কনডেন্সিং ইউনিট, রিডাকশন ইউনিট, রিলিজিং ইউনিট। একটা ফাংশনাল ইউনিট কীভাবে তৈরি হয়, একটা সাব ইউনিটের কনডেন্সিং ইউনিট আর আরেকটার রিলিজিং ইউনিট আর রিডাকশন ইউনিট নিয়ে আমাদের একটা ফাংশনাল ইউনিট তৈরি হবে। এটা সাব ইউনিট ডিভিশন আর এটা হচ্ছে ফাংশনাল ডিভিশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের কী কী দেখা যাবে, কনডেন্সিং ইউনিটের মধ্যে কিটোঅ্যাসাইল সিনথেস, অ্যাসিটাইল ট্রান্সঅ্যাসাইলেজ, ম্যালোনাইল ট্রান্সঅ্যাসাইলেজ। পরপর এইভাবে দেখবো, কিটোঅ্যাসাইল সিনথেস, অ্যাসিটাইল ট্রান্সঅ্যাসাইলেজ, ম্যালোনাইল ট্রান্সঅ্যাসাইলেজ। আর রিডাকশনের মধ্যে ডিহাইড্রেটেস, ইনয়েল রিডাক্টেস, কিটোঅ্যাসাইল রিডাক্টেস আর অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন, আর লাস্টে রিলিজিং ইউনিটে থায়োস্টারেজ। দেন কিটোঅ্যাসাইল সিনথেসের সাথে লেগে থাকবে সিস্টিন আর এসএইচ, আর অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিনের সাথে 4' ফসফোপ্যান্টোথিন আর এসএইচ লেগে থাকবে। ওকে, তাহলে এইভাবে এই পুরোটা হচ্ছে একটা ফাংশনাল ইউনিট। তাহলে কী কী আরেকবার বলে নিই, কিটোঅ্যাসাইল সিনথেস, অ্যাসিটাইল ট্রান্সঅ্যাসাইলেজ, ম্যালোনাইল ট্রান্সঅ্যাসাইলেজ, ডিহাইড্রেটেস, ইনয়েল রিডাক্টেস, কিটোঅ্যাসাইল রিডাক্টেস, অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন, থায়োস্টারেজ। এই হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন আমরা দেখবো হচ্ছে ডিনোভো সিনথেসিস। এরপর আমরা ডিনোভো সিনথেসিসটা দেখে নেবো। 1 সেকেন্ড। হ্যাঁ, এবার আমরা এটারই ডিনোভো সিনথেসিস দেখে নিই। প্রথমত কোথায় হয় আমাদের ডিনোভো সিনথেসিসটা হবে হচ্ছে আমাদের লিভার, কিডনি, লাং, ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ড, অ্যাডিপোজ টিস্যু। লিভার, কিডনি, লাং, ল্যাকটেটিং ম্যামারি গ্ল্যান্ড, অ্যাডিপোজ টিস্যু। আমাদের 3টে প্রসেস। প্রথমে ট্রান্সপোর্ট হবে অ্যাসিটাইল কোয়ে, অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়া থেকে ওটাকে সাইটোসোলে নিয়ে যেতে হবে, সাইটোসোলে হয় বললাম। আর দেন অ্যাক্টিভেশন হবে অ্যাসিটাইল কোয়েতে, আর তারপর আমাদের অ্যাকচুয়াল যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস সেটা হবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট অফ অ্যাসিটাইল কোয়ে কী হবে, আমাদের যে সমস্ত জায়গা আছে পাইরুভেট থেকে বিটা অক্সিডেশন হয়ে যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হচ্ছে, সেই অ্যাসিটাইল কোয়েটা কী হবে, আমাদের ডাইরেক্টলি আমাদের অ্যাসিটাইল কোনো ট্রান্সপোর্টার নেই, তাই সেটা যেতে পারবে না। তাই অ্যাসিটাইল কোয়েটাকে আগে অক্সালো অ্যাসিডের সাথে জুড়ে সিট্রেট সিনথেস এনজাইম দিয়ে সিট্রেট তৈরি করতে হবে। এবার সিট্রেটের জন্য আমাদের ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড ট্রান্সপোর্টার আছে মাইটোকন্ড্রিয়াল ওয়ালে, তাহলে সেটা মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসোলে চলে গেল সিট্রেটটা। এবার সিট্রেট তো আমাদের লাগবে না, সিট্রেটটাকে ভাঙতে হবে বাই এটিপি সিট্রেট লাইজ, যাতে অক্সালো অ্যাসিডেটটা বেড়ে যাবে আর আমাদের যে অ্যাসিটাইল কোয়ে দরকার সেটা পেয়ে যাবো। তাহলে এরপরে যে আমাদের প্রসেস হবে তাতে টোটাল রিকোয়ারমেন্ট কি, এই অ্যাসিটাইল কোয়েটা লাগবে, এনএডিপিএইচ লাগবে, এটিপি লাগবে, কিছু সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে আর প্রোডাক্ট হচ্ছে পালমিটয়েল কোয়ে, আর কিছু কোফ্যাক্টর কী কী, এনএডিপিএইচ আছে, ম্যাঙ্গানিজ আছে, এটিপি আছে, বায়োটিন আর CO2। ওকে, এবার আমরা এটাকে অ্যাক্টিভেট করবো। অ্যাক্টিভেট করার জন্য কি আমাদের অ্যাসিটাইল কোয়েটাকে ম্যালোনাইল কোয়েতে কনভার্ট করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, যেটা হচ্ছে এটিপি, বায়োটিন আর CO2-র হেল্প নিয়ে আমাদের অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যালোনাইল কোয়ে তৈরি করবে। এবার এটা আমাদের দুভাবে হয়ে থাকে, এটা আমাদের দুটো পার্ট থাকে অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজের, E1 আর E2। E1টা হচ্ছে আমাদের বায়োটিন কার্বক্সিলেজ, আর E2টা হচ্ছে কার্বক্সিলেজ ট্রান্সফারেজ। তাহলে অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজের দুটো পার্ট, E1টা হচ্ছে বায়োটিন কার্বক্সিলেজ আর E2টা হচ্ছে কার্বক্সিল ট্রান্সফারেজ। এই দুটো একে অপরের সাথে লেগে থাকে বায়োটিন ক্যারিয়ার প্রোটিন, যেটা
বায়োটিনের সাথে লেগে থাকে। তাহলে ফার্স্ট স্টেপ কী হবে, আমাদের এই যে অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ তার সাথে বাইকার্বনেট এসে যুক্ত হবে এবং যে E1 এর অ্যাকশন হবে বায়োটিন কার্বক্সিলেজ। এই বায়োটিন কার্বক্সিলেজ কী করবে, এটিপি ইউটিলাইজ করবে একটা করে আমাদের এই যে HCO3 তার একটা COO- থেকে বায়োটিনের সাথে লাগিয়ে দেবে। এবার এই যে কমপ্লেক্সটা তৈরি হলো, এই কমপ্লেক্সটা এবার ফাইনালি রিয়াক্ট করবে অ্যাসিটাইল কোয়ের সাথে এবং সেই COO- অ্যাসিটাইল কোয়ের সাথে লেগে আমাদের তৈরি করবে ম্যালোনাইল কোয়ে, আর বাকি এনজাইম কমপ্লেক্সটা পরবর্তীকালে আবার ইউজ হবে। তাহলে এতে আমাদের লাগবে হচ্ছে কার্বক্সিল ট্রান্সফারেজ, তাহলে বায়োটিন কার্বক্সিল ট্রান্সফারেজ টোটাল মিলে অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, এই হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন অফ অ্যাসিটাইল কোয়ে, এটা হলো। আচ্ছা, এবার আমাদের পাথওয়েটা দেখবো কীভাবে হবে। প্রথমত আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, একটা ম্যালোনাইল কোয়ে, দুটোই কাজে লাগবে। অ্যাসিটাইল কোয়েতে প্রথম এনজাইম হচ্ছে আমাদের অ্যাসিটাইল ট্রান্সঅ্যাসাইলেজ, আর ম্যালোনাইল কোয়েতে ম্যালোনাইল ট্রান্সঅ্যাসাইলেজ। তাহলে অ্যাসিটাইল কোয়েতে আমাদের কি লাগবে, এনজাইম আর তার সাথে যে সিস্টিন-SH ওই জিনিসটা কমপ্লেক্সটা লাগবে, এনজাইম সিস্টিন-SH, আর অ্যাসিটাইল কার্বক্সিলেজ এনজাইম দিয়ে ওটা কী হবে, COSHটা আলাদা হয়ে যাবে আর অ্যাসিটাইলের সাথে এনজাইমটা জুড়ে যাবে। আর ম্যালোনাইল কোয়ের সাথে যুক্ত হবে আমাদের ACP উইথ SH, তাহলে সেটাও ম্যালোনাইল ট্রান্সঅ্যাসাইলেজ দিয়ে COSHটা আলাদা হয়ে যাবে আর ম্যালোনাইলের সাথে ACP যুক্ত হবে। তাহলে আলটিমেটলি দুটো জিনিস ওটা, একটা অ্যাসিটাইল উইথ এনজাইম, একটা ম্যালোনাইল উইথ ACP। তাহলে আমাদের দুটো জিনিস তৈরি হলো, একটা অ্যাসিটাইলের সাথে এনজাইম আর ম্যালোনাইলের সাথে ACP। প্রথম এনজাইমের সিকোয়েন্সগুলো কি, প্রথমে কিটোঅ্যাসাইল সিনথেজ, দেন হচ্ছে আমাদের প্রথমে কিটোঅ্যাসাইল সিনথেজ, দেন কিটোঅ্যাসাইল রিডাক্টেজ, দেন আমাদের ডিহাইড্রেটেজ, দেন ইনয়েল রিডাক্টেজ, দেন এইভাবে চলবে। তাহলে প্রথমে ওইটার উপর আমাদের কিটোঅ্যাসাইল সিনথেজ অ্যাক্ট করবে, কোএনজাইমে বেরিয়ে যাবে CO2 বেরিয়ে যাবে, কী তৈরি হবে, বিটা কিটোঅ্যাসাইল ACP, তাতে কিটোঅ্যাসাইল রিডাক্টেজ লাগবে, রিডাক্টেজ মানে আমাদের NADPH প্লাস H+ থেকে NADP হবে, আর বিটা কিটোঅ্যাসাইল ACP থেকে আমাদের বিটা হাইড্রক্সি অ্যাসাইল ACP তৈরি হবে। বিটা কিটোঅ্যাসাইল ACP থেকে বিটা হাইড্রক্সি অ্যাসাইল ACP তৈরি হবে। দেন তাতে ডিহাইড্রেটেজ জল বের করে দেওয়া হবে, করে আমাদের কী তৈরি হবে, ইনয়েল ACP, তাতে ইনয়েল রিডাক্টেজ দিয়ে NADPH থেকে NADP হবে আর বিউটারাইল ACP তৈরি হবে। তাহলে 4 কার্বন তৈরি হলো। এবার এই যে কনডেনসেশন রিডাকশন, ডিহাইড্রেশন রিডাকশন, এটা আমাদের 6 বার রিপিট হবে আর হয়ে আমাদের কি লাস্টে থায়োস্টারেজ দিয়ে রিলিজ হয়ে যাবে অ্যাজ দ্য পালমিটেড 16 কার্বন। তাহলে কী হলো, প্রথমে অ্যাসিটাইলের এনজাইম আর ম্যালোনাইল ACP থেকে আমাদের বিটা কিটোঅ্যাসাইল ACP, দেন বিটা হাইড্রক্সি অ্যাসাইল ACP, দেন আমাদের ইনয়েল ACP, দেন বিউটারাইল ACP, আর দেন পালমিটেড। নাও এবার আমরা বলি ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের রেগুলেশন আমাদের একটা শর্ট টার্ম রেগুলেশন হতে পারে, একটা লং টার্ম রেগুলেশন। শর্ট টার্মের মধ্যে অ্যালোস্টেরিক আর কোভ্যালেন্টটা হচ্ছে হরমোনাল, আর একটা হচ্ছে আমাদের লং টার্ম। যদি শর্ট টার্মটা বলি, অ্যালোস্টেরিক কি, আমাদের এই যে মেন তো রেগুলেটরি এনজাইম কোনটা, অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, এবার সেটার আমাদের অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর কোনটা, সিট্রেট, আর আমাদের অ্যালোস্টেরিক ইনহিবিটর কোনটা, লং চেন অ্যাসাইল কোয়ে। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে সাবস্ট্রেট যেটা সিট্রেট সেটা অ্যাক্টিভেটর আর প্রোডাক্টটা ইনহিবিটর। তাহলে অ্যালোস্টেরিক রেগুলেশন অ্যালোস্টেরিক অ্যাক্টিভেটর হচ্ছে সিট্রেট আর অ্যালোস্টেরিক ইনহিবিটর হচ্ছে লং চেন অ্যাসাইল কোয়ে। ওকে, আর দেন হচ্ছে আমাদের হরমোনালটা যদি বলি, হরমোনাল আমাদের রেগুলেশনটা কীভাবে হবে, সেটা হচ্ছে এইভাবে। কীভাবে, এখানে আমাদের অ্যাকচুয়ালি দুটো জিনিস দেখতে, এই যে ACC এটাই হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ, এটার হিসেবে আমাদের রেগুলেশনটা হবে, যেটা অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যালোনাইল কোয়ে তৈরি করছে। এবার এটা আমাদের কি, অবভিয়াসলি আমাদের যে ফ্যাটি অ্যাসিড এটা আমাদের কিন্তু ফেট স্টেটে সিনথেসিস হবে। তাহলে ফেট স্টেটে সিনথেসিস হলে ফেট স্টেটে আমাদের কে কাজ করে, গ্লুকাগন। তাহলে গ্লুকাগন কি আমাদের ডিফসফোরাইলেট করে, তার মানে ACC কিন্তু ডিফসফোরাইলেট স্টেটে অ্যাক্টিভ হবে। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমাদের অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ করার জন্য কে করবে, AMPK। তাহলে AMPK কে ফার্দার অ্যাক্টিভেট করবে কি, আমাদের ইনসুলিনই করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখব যে AMPK, সো আমাদের এই ফ্যাটি অ্যাসিড সিনথেসিস এটা কিন্তু ফেট স্টেটে অ্যাক্টিভেট হবে, মানে আমাদের ইনসুলিন যে ফসফেটেজ অ্যাক্টিভিটি করবে, মানে সবগুলোকে ডিফসফোরাইলেট করবে, তাতেই কিন্তু সবগুলো অ্যাক্টিভেট হবে, মানে সবগুলো ডিফসফোরাইলেট স্টেটে অ্যাক্টিভ থাকবে। লাইক ACCটা অ্যাক্টিভেট থাকবে, কিন্তু AMPKটা উল্টো। AMPKটা আমাদের কিন্তু যেহেতু ফার্দার ওটা আমাদের ফসফোরাইলেট করছে ACCটাকে, তাহলে ওটা কিন্তু ফসফোরাইলেট স্টেটে অ্যাক্টিভ হবে। আচ্ছা, এবার আমাদের কি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ACC আর ACCর সাথে ফসফেট লেগে রয়েছে, তাহলে এটাকে ফসফেটেজ দিলে এটা আমাদের অ্যাক্টিভেট হবে। আর এখন যদি AMPK দিই তাহলে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর এই AMPKটা আমাদের তৈরি হয় ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয় বাই AMPKকে। এই AMPKকে অ্যাক্টিভেট করবে কি, গ্লুকাগন। তাহলে ফর এক্সাম্পল এই ছবিটা এঁকে রাখ, সেখান থেকে ধর গ্লুকাগন কি আমাদের ইনঅ্যাক্টিভেট করার কথা, তো তাহলে গ্লুকাগন এখান দিয়ে কী করছে, AMPKকে অ্যাক্টিভেট করছে। তাহলে AMPKকে যদি অ্যাক্টিভেট হয় তাহলে আমাদের AMPK যেটা আছে সেটা আমাদের অ্যাক্টিভেট হবে। AMPK অ্যাক্টিভেট হলে কী হবে, ACCটাকে আমাদের ফসফোরাইলেট
ফসফোরাইলেট করে ইনঅ্যাক্টিভ করে দেবে, তাহলে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হবে না। আর আমাদের ইনসুলিন কী করবে, যে ফসফেটেজ, ওই ফসফেটেজ দিয়ে আইদার এএমপিকে যেটা অ্যাক্টিভ ছিল ওটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে, আর আমাদের এসিসি যেটা ফসফেট লেগেছিল সেটা ফসফেটেজ দিয়ে এসিসি করে দেবে, তাহলে অ্যাক্টিভেট হলো, তাহলে অ্যাসিটাইল কোয়ে থেকে ম্যালোনাইল কোয়ে তৈরি হলে এইভাবে আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হবে। তাহলে এটা হলো শর্ট টার্ম রেগুলেশন। এরপর হচ্ছে লং টার্ম রেগুলেশন, যেখানে জিন এক্সপ্রেশনে চেঞ্জ হয়। ফর এক্সাম্পল ফেট স্টেটে আমরা জানি ইনসুলিন বাড়ে, এবার ইনসুলিন বাড়লে দুটো জিনিস হবে, একটা হচ্ছে আমাদের এসআরইবিপি অ্যাক্টিভেট হবে, যেটা হচ্ছে স্টেরল রেগুলেটরি এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন। এই এসআরইবিপিটা অ্যাক্টিভেট হয়, এটা কিন্তু নিউক্লিয়াসে এন্টার করবে, নিউক্লিয়াসে এন্টার করে আমাদের লাইপোজেনিক জিন ট্রান্সক্রিপশন বাড়িয়ে দেবে অফ অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ অ্যান্ড এফএএস, সেটাতে লাইপোজেনেসিস বাড়বে। আর কী হবে, ইনসুলিন বেশি হওয়ার জন্য সেলে গ্লুকোজ বেশি ঢুকবে, সেটা এইচএমপি শান্টের থ্রু আমাদের জাইলুলোজ 5-ফসফেট তৈরি করবে, যেটা অ্যাক্টিভেট করবে আমাদের ফসফেটেজকে। এই ফসফেটেজটা ডি ফসফোরাইলেট করবে সিএইচআরইবিপি, কোলেস্ট্রল রেসপন্স এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন করে, সেটাও আবার নিউক্লিয়াসে এন্টার করে লাইপোজেনিক জিনকে অন করে লাইপোজেনেসিস বাড়াবে। আর ফাস্টিং স্টেটে কী হবে, ইনসুলিন কম, তাহলে এসআরইবিপি সিএইচআরইবিপি দুটোরই অ্যাক্টিভিটি কমে যাবে, তাতে ট্রান্সক্রিপশন অফ লাইপোজেনিক এনজাইমস কমে যাবে, তাতে লাইপোজেনেসিস কমে যাবে। এই হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড সিনথেসিস কমপ্লিট। নাও লেটস টক অ্যাবাউট দ্য কোলেস্ট্রল। কোলেস্ট্রলটা অ্যাম্পিপ্যাথিক, আর এখানে আমরা কি দেখতে পাবো, সিপিপিপি রিং, সাইক্লোপেন্টানোপারহাইড্রোফেনান্থ্রিন রিং, সাইক্লোপেন্টানোপারহাইড্রোফেনান্থ্রিন রিং। এটা আমাদের 27 কার্বন কম্পাউন্ড। আমাদের থার্ড পজিশনে OH থাকবে, আর ডবল বন্ড থাকবে বিটুইন 5 and 6 কার্বন, তাহলে থার্ড পজিশনে OH, আর 5-6 নম্বরে কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে, আর এর যে স্টেরয়েড নিউক্লিয়াসটা তাতে 19 কার্বন থাকে। আচ্ছা, এতে আমাদের এটা এই পার্টটা হচ্ছে পোলার হেড, আর এই পার্টটা হচ্ছে নন পোলার ইন দ্য লোয়ার সাইড, তাহলে আমাদের এই জন্য অ্যাম্পিপ্যাথিক বলা হয়ে থাকে। এটা হচ্ছে অ্যানিমাল স্টেরল, প্রিকারসার ফর বাইল অ্যাসিড, ভিটামিন ডি, স্টেরয়েড হরমোন, এগুলো আমাদের রয়েছে। আর এটাতে কী থাকে, সাইক্লোপেন্টানোপারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস, আর এটা কম্পোনেন্ট অফ প্লাজমা মেমব্রেন অ্যান্ড রিকোয়ার্ড ফর ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এবার স্টার্ট করছি কোলেস্ট্রলের সিনথেসিস। এটা শুরু হবে দুটো অ্যাসিটাইল কোয়ে থেকে, একটা অ্যাসিটাইল কোয়ের সাথে জুড়বে, গড়ে আমাদের অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, এতে থায়োলেজ লাগবে। অ্যাসিটো অ্যাসিটাইল কোয়েতে আরেকটা অ্যাসিটাইল কোয়ে জুড়বে, বাই এইচএমজি কোয়ে সিনথেস এনজাইম তৈরি করবে আমাদের এইচএমজি কোয়ে তৈরি করবে হাইড্রোক্সি মিথাইল গ্লুটারাইল কোয়ে। এবার এর পরের যে সবথেকে স্টেপটা, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, রেট লিমিটিং কমিটেড স্টেপ, যেটা হচ্ছে আমাদের এইচএমজি কোয়ে রিডাক্টেজ। তাহলে এইচএমজি কোয়ে রিডাক্টেজ লাগবে, তাতে আমাদের আর এতে আমাদের দুটো মলিকুল হয়েছিল, তো এখানেও দুটো হবে, 2 NADPH প্লাস H প্লাস থেকে 2 NADP হবে, করে মেভালোনেট তৈরি হবে। ঠিক আছে, তাহলে মেভালোনেট তৈরি হলো, তাহলে এই প্রসেসটা হচ্ছে আমাদের এইচএমজি কোয়ে রিডাক্টেজ রেট লিমিটিং স্টেপ। এবার যে স্ট্যাটিনস গ্রুপ অফ ড্রাগ থাকে, সেগুলো কী করে, এই এইচএমজি কোয়ে রিডাক্টেজটাকে ইনহিবিট করে বাই কম্পিটিটিভ ইনহিবিশন, এবং কোলেস্ট্রল সিনথেসিসটাকে ডিক্রিজ করে। স্ট্যাটিনস গ্রুপ অফ ড্রাগ লাইক লোভাস্ট্যাটিন, সিমভাস্ট্যাটিন, অ্যাটোরভাস্ট্যাটিন, এইগুলো। তাহলে মেভালোনেট তৈরি করলে এবার মেভালোনেটে 3বার আমাদের এটিপি দিয়ে কাইনেজ রিয়াকশন হবে। প্রথমে 5 ফসফেট মেভালোনেট, দেন 5 পাইরোফসফেট মেভালোনেট, দেন 3 ফসফো 5 পাইরোফসফো মেভালোনেট। ক্লিয়ার? এবার আমাদের কী হবে, ডিকার্বক্সিলেশন রিয়াকশন হবে, ডিকার্বক্সিলেট CO2 বের করে দেওয়া হবে, করে একটা 5 কার্বনের একটা সাব ইউনিট তৈরি করা হবে, যেটা হচ্ছে আইসোপেন্টিনাইল পাইরোফসফেট। তাতে আইসোমারেজ দিয়ে ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট, আইসোপেন্টিনাইল পাইরোফসফেট থেকে ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট। দেন এখান থেকে এবার আমরা আইসোপেন্টাইল পাইরোফসফেট জুড়বো, তাহলে 5 কার্বনে 5 কার্বন জুড়বো, বা আইসোপেন্টাইল পাইরোফসফেট জুড়ে কী তৈরি হবে, জেরানাইল পাইরোফসফেট, যেটা 10 কার্বন। জেরানাইলে আরেকটা আইসোপেন্টাইল জুড়বো, তাতে ফার্নেসাইল পাইরোফসফেট 15 কার্বন। তাহলে আইসোপেন্টিনাইল পাইরোফসফেট, সেখান থেকে জেরানাইল পাইরোফসফেট, ফার্নেসাইল পাইরোফসফেট 15 কার্বন। এবার ফার্নেসাইল পাইরোফসফেটে আরেকটা 15 কার্বনের ফার্নেসাইল পাইরোফসফেট জুড়বো, তাতে NADPH থেকে NADP হবে, আর স্কোয়ালিন তৈরি হবে 30 কার্বনের। এবার স্কোয়ালিন থেকে আমাদের প্রথমে ল্যানোস্টেরল তৈরি হবে, যেটা ফার্স্ট স্টেরল, যেটা হচ্ছে ল্যানোস্টেরল। তাতে ইপক্সিডেজ, হাইড্রোক্সিলেজ, সাইক্লেজ, এই এনজাইমগুলো লাগবে ওই সার্কেলিংটা ভাঙতে। ইপক্সিডেজ, হাইড্রোক্সিলেজ, সাইক্লেজ আর NADPH আর O2 লাগবে, করে 30 কার্বনের ল্যানোস্টেরল তৈরি হবে। এবার ল্যানোস্টেরল থেকে জাইমোস্টেরল থেকে ডেসমোস্টেরল, সেখান থেকে কোলেস্টেরল তৈরি হবে 27 কার্বন। এই পুরো প্রসেসে আমাদের NADPH O2 তো লাগছেই, আর তাহলে আর কি লাগবে, একটা ফরমেট রিলিজ হবে, HCOH ফরমেট রিলিজ হবে, আর দুটো CO2 রিলিজ হবে। তাহলে স্কোয়ালিনের স্টেপে NADPH O2 আর ইপক্সিডেজ, হাইড্রোক্সিলেজ, সাইক্লেজ আর ল্যানোস্টেরল থেকে কোলেস্টেরলের পথে আমাদের NADPH O2 লাগবে, আর HCOH ফরমেট রিলিজ হবে, আর দুটো CO2 রিলিজ হবে।
টু অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটোঅ্যাসিটাইল কোয়ে, এইচএমজি কোয়ে, দেন আমাদের মেভালোনেট, 5' 5 ফসফো মেভালোনেট, 5 পাইরোফসফো মেভালোনেট, 3 ফসফো 5 পাইরোফসফো মেভালোনেট, দেন আমাদের আইসোপেন্টিনাইল পাইরোফসফেট, ডাইমিথাইল অ্যালাইল পাইরোফসফেট, জেরানাইল পাইরোফসফেট, ফার্নেসাইল পাইরোফসফেট, দেন আমাদের স্কোয়ালিন, দেন ল্যানোস্ট্রল, জাইমোস্ট্রল, ডেজমোস্ট্রল, কোলেস্ট্রল। এই হচ্ছে আমাদের পুরো কোলেস্ট্রল সিনথেসিস। নাও এবার আমরা বলি কোলেস্ট্রলের রেগুলেশন। প্রথমে যদি লং টার্ম রেগুলেশন বলি, লং টার্ম রেগুলেশন কী হবে, যখনই আমাদের সেলে কোলেস্ট্রল কমে যাবে তাহলে সেটাকে বাড়াতে হবে, আর সেই কমে যাওয়া কোলেস্ট্রলটাকে সেন্স করবে হচ্ছে স্ক্যাপ। স্ক্যাপটা কি, এসআরডিবিপি ক্লিভেজ অ্যাক্টিভেটিং পেপটাইড, এসআরডিবিপি ক্লিভেজ অ্যাক্টিভেটিং পেপটাইড। এটা আমাদের সেন্স করলে কী হবে, স্ক্যাপ এবং এসআরডিবিপি, স্টেরল রেগুলেটরি এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন, স্টেরল রেগুলেটরি এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন, এই দুটো ইনসিক 1 থেকে সেপারেট হবে, যেটা হচ্ছে ইনসুলিন ইনডিউস জিন 1 প্রোটিন। সেপারেট হলে কী হবে, এই দুটোই আমাদের হাইড্রোলাইজ, এটার আপটেক হবে ভাইয়া ভেসিকেল, যেটা হচ্ছে COP2 কোটেড প্রোটিন 2। তাহলে স্ক্যাপ আর এসআরডিবিপি দুটোরই আপটেক হবে ভাইয়া ভেসিকেল, যেটা হচ্ছে কোটেড প্রোটিন 2 COP2। আপটেক হওয়ার পর কী হবে, এটা আমাদের গলগি অ্যাপারেটাসে চলে যাবে, দেন আমাদের এটা কিছু সাইট 1 সাইট 2 প্রোটিন দিয়ে ক্লিভেজ হবে। গলগি অ্যাপারেটাসে যাওয়ার পর সাইট 1 সাইট 2 প্রোটিন দিয়ে ক্লিভেজ হবে। ক্লিভেজ হওয়ার পরে শুধুমাত্র এন টার্মিনাল এসআরডিবিপিটা থেকে যাবে, কারণ ওই পার্টটাই আমাদের মেন ফাংশনাল ইম্পর্টেন্ট ট্রান্সক্রিপশন ফ্যাক্টর করে, সেটা আমাদের ডিএনএর এসআরই স্টেরল রেগুলেটরি এলিমেন্টের সাথে বাইন্ড করবে, করে ট্রান্সক্রিপশন বাড়িয়ে দেবে, এইচএমজি কোয়ে রিডাক্টাসে কোলেস্ট্রল বেড়ে যাবে। তাহলে স্ক্যাপ সেন্স করলো, স্ক্যাপ আর এসআরবিপি সেপারেট হলো ফ্রম ইনসিক, টেকেন আপ বাই ভেসিক্যাল COP2, গলগি অ্যাপারেটাসে গেল, প্রোটিয়েজ S1P S2P দিয়ে ক্লিভ হলো, এন টার্মিনালটা থেকে গেল, এসআরইর সাথে বাইন্ড করলো, ট্রান্সক্রিপশন বাড়িয়ে দিল, কোলেস্ট্রল বেড়ে গেল। আর দেন হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন। শর্ট টার্ম রেগুলেশনে অ্যালোস্টেরিক ইনহিবিটর হচ্ছে আমাদের কোলেস্ট্রল, অবভিয়াসলি কোলেস্ট্রল বেশি হয়ে গেলে ওটা কমিয়ে দেবে। আর হচ্ছে কোভ্যালেন্টের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এইচএমজি কোয়ে রিডাক্টাস থেকে আমাদের কী হবে, এইচএমজি কোয়ে থেকে কোলেস্ট্রল তৈরি করবে। এবার কোলেস্ট্রল সিনথেসিস যেটা আমাদের ফেট স্টেটে হবে আর আমাদের ফাস্টিং স্টেটে হবে না। তাহলে ফেট স্টেটে আমাদের কি অ্যাক্টিভ, ইনসুলিন অ্যাক্টিভ। তাহলে ইনসুলিন আমাদের সবসময় করতে চাইবে। তার আগে একটা বেসিক ফ্রেমওয়ার্ক বানিয়ে নেবে যে এইচএমজি কোয়ে রিডাক্টাস অ্যাক্টিভ আছে, এটা আমাদের ইনঅ্যাক্টিভ করতে হবে, তাহলে ফসফোরাইলেট করতে হবে, তাদের সেটা এএমপিকে। এবার এএমপিকেটা তাহলে উল্টো, এএমপিকেটা ফসফোরাইলেটের স্টেটে অ্যাক্টিভ, এবং সেটাকে ইনঅ্যাক্টিভ করতে কী লাগবে, ফসফেটটা বাদ দিতে হবে, তাহলে প্রোটিন ফসফেটেজ। আর এএমপিকে ইনঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভ করতে এএমপিকে লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের দুটো জিনিস হলো। এবার প্রথমে ইনসুলিন কী করবে আমাদের, এটা হচ্ছে ফেট স্টেটে হবে, তাহলে ইনসুলিন অ্যাক্টিভেট করবে। তাহলে ইনসুলিন কী করবে, এই প্রোটিন ফসফেটেজ, দেখ দু জায়গায় প্রোটিন ফসফেটেজ আছে, এই দু জায়গায় প্রোটিন ফসফেটেজকে অ্যাক্টিভেট করবে। তাহলে এখানে যদি প্রোটিন ফসফেটেজকে অ্যাক্টিভেট করে, এইচএমজি কোয়ে অ্যাক্টিভেট হবে। এখানে প্রোটিন ফসফেটেজকে অ্যাক্টিভেট করলে এএমপিকেটা ইনঅ্যাক্টিভ হবে, তাহলে এই এইচএমজি কোয়েটা আর ইনঅ্যাক্টিভ হতে দেবে না, তাহলে এটাও অ্যাক্টিভেট থাকবে। তাহলে আমাদের এই কোলেস্ট্রল সিনথেসিসটা হবে। আর গ্লুকাগন যদি হয়, গ্লুকাগন তো আমাদের ইনহিবিট করবে, তাহলে গ্লুকাগন ক্যাম্পকে অ্যাক্টিভেট করবে। ক্যাম্পটা কী করবে, প্রোটিন ফসফেটেজগুলোকে ইনহিবিট করবে। তাহলে এই প্রোটিন ফসফেটেজটাকে ইনহিবিট করলে এদিকে সিনথেসিস হবে না, আর এটাকে যদি ইনহিবিট করে তাহলে এএমপিকেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এএমপিকে দিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, যেটা আমাদের এইচএমজি কোয়েটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে, তাহলে আর এই সিনথেসিসটা হবে না। তাহলে এই হচ্ছে আমাদের পুরো কোলেস্ট্রলের রেগুলেশন। এরপর আসছে আমাদের ডিগ্রেডেশন আমাদের তিনটে ইম্পর্টেন্ট কম্পাউন্ড তৈরি হবে, বাইল অ্যাসিড, ভিটামিন ডি আর স্টেরয়েড হরমোন। প্রথমে যদি ভিটামিন ডি বলি, আমাদের কোলেস্ট্রলের একটা ফর্ম 7 ডিহাইড্রোকোলেস্ট্রল, যেটা স্কিনে থাকে, তার উপর যদি now let's talk about the last clinical of the lipid, that is the fatty liver. Fatty liverটা অ্যাকচুয়ালি কি, এটা একটা রিভার্সিবল কন্ডিশন ইন উইচ আমাদের লার্জ ভ্যাকুয়াল অফ টিজি অ্যাকুমুলেট হয় ইন দ্য লিভার সেল। সো ফ্যাটি লিভার, ইট ইজ এ রিভার্সিবল কন্ডিশন ইন উইচ লার্জ ভ্যাকুয়ালস অফ টিজি অ্যাকুমুলেটস ইন দ্য লিভার সেল। এখানে মেনলি টিজি বেড়ে যায় আর ভিএলডিএল কমে যায়, কারণ হয়তো ভিএলডিএলটা মোবিলাইজেশনের জন্য দরকার, সেটা কমে যাবে। ফ্যাটি লিভার দুটো, একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা নন অ্যালকোহলিক। যদি অ্যালকোহলের কনজামশন না থাকে তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটা যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা ডিউ টু হেভি অ্যালকোহল কনজামশন। It is the process of breaking alcohol. Liver generates harmful substances that damage the liver cells, promote inflammation and decrease the immune function. তাহলে what are the risk factor for fatty liver? কি টাইপ 2 ডায়াবেটিস mellitus, obesity, হাই ব্লাড প্রেশার, স্টেরয়েড থেরাপি, মেটাবলিক সিনড্রোম। তাহলে কি টাইপ 2 ডায়াবেটিস mellitus, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার, স্টেরয়েড থেরাপি, দেন মেটাবলিক সিনড্রোম, এগুলো থাকবে। আচ্ছা, দেন হচ্ছে কমন ফিচার কি, ডিসকমফর্ট ইন দ্য আপার রাইট সাইড অফ দ্য অ্যাবডোমেনে, যেখানে লিভার আছে ওখানে ডিসকমফর্ট হবে, হেপাটোমেগালি হবে, নজিয়া, লস অফ অ্যাপিটাইট, লস অফ ওয়েট, জন্ডিস, উইকনেস, এগুলো হবে। আচ্ছা, ডায়াগনোসিস কীভাবে করতে পারবো আমরা, ELTST তো বাড়বে, মেন যেটা সেটা হচ্ছে গামা জিজিটি বাড়বে, এছাড়া লিভারের ইউএসজি বায়োপসি করে আমরা দেখতে পারি। এখানে টিজি বাড়বে, এলডিএল বাড়বে, এইচডিএল কমবে। ওকে, হোয়াট আর দ্য স্টেজেস অফ লিভার ডিজিজ? প্রথমে তো ফ্যাটি লিভার,
লিভার, যেটা অ্যাকুমুলেশন অফ টিজি, যেটা এই অবধি যদি ট্রিটমেন্ট করা সেটা রিভার্সিবল। ফ্যাটি লিভারের পর ফাইব্রোসিস, দেন সিরোসিস। ফাইব্রোসিসে আমাদের স্কার টিস্যু আস্তে আস্তে বিগিন করে টু রিপ্লেস দ্য হেলদি টিস্যু। আর সিরোসিসটা হচ্ছে লস অফ লিভার সেলস অ্যান্ড ইররিভার্সিবল স্ক্যারিং। তাহলে ফ্যাটি লিভারটা কিন্তু আমাদের রিভার্সিবল, আর সিরোসিসটা হচ্ছে ইররিভার্সিবল। তাহলে কজ কি? মেন কজ হচ্ছে অ্যালকোহলিজম। অ্যালকোহলে যে ইথানল আছে, ইথানলটা কি আমাদের অ্যালকোহল ডিহাইড্রোজেনেস দিয়ে আমাদের এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করে, আমাদের অ্যাসিটালডিহাইড তৈরি করে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড ডিহাইড্রোজেনেস, আর এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস এইচ প্লাস হয়, তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড। এবার দুটো থেকে আমাদের এনএডিএইচ প্লাস এইচ প্লাসটা খুব বেশি তৈরি হচ্ছে অ্যালকোহল খাওয়ার জন্য। তাহলে সেটা কী করবো? অক্সালোএসিটেটটাকে ম্যালেটে কনভার্ট করে দেবে, যেটা অ্যাকচুয়ালি উল্টো প্রসেস। তার জন্য কী হবে? আমাদের যে অ্যাসিটাইল কোয়ে, যেটা অক্সালোএসিটেটের সাথে লেগে সিট্রার তৈরি করতো ডিসি সাইকেলে, সেটা কমে যাবে, কারণ অক্সালোএসিটেট ডিপ্লিট হয়ে আছে। তাই জন্য অ্যাসিটাইল কোয়ে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে আমাদের টিজি সিনথেসিস বাড়িয়ে দেবে। এছাড়া এটা তো একটা মেন কজ, যাতে অ্যালকোহলিজমের জন্য ইনক্রিজ টিজি সিনথেসিস। এছাড়া ইম্পেয়ার্ড লাইপোপ্রোটিন সিনথেসিস, যদি লাইপোট্রপিক ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হয়ে যায় তাহলে ডিফেক্ট ইন ফরমেশন অ্যান্ড সিক্রেশন অফ লাইপোপ্রোটিনস। এছাড়া টক্সিক ইনজুরি টু লিভার লাইক পয়জনিং বাই CCl4, আর্সেনিক লেড, এগুলো। আমাদের ট্রিটমেন্ট কী করে বলতে পারি? লিমিট অর অ্যাভয়েড alcohol, lose weight, then make changes in the diet, then moderate exercise and medications for the disease. আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে লাইপোট্রপিক ফ্যাক্টর। লাইপোট্রপিক ফ্যাক্টর কোনগুলোকে বলে? এগুলো হচ্ছে সে সমস্ত ফ্যাক্টর দ্যাট প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ ফ্যাটি লিভার, যেগুলো ফ্যাটি লিভার ফর্মেশনটাকে প্রিভেন্ট করে। আর এগুলো কি? VLDLটাকে বাড়িয়ে দেয়, যেটা হচ্ছে রিকোয়ার্ড ফর মোবিলাইজেশন অফ ফ্যাট ফ্রম লিভার। মোবিলাইজেশন অফ ফ্যাট ফ্রম লিভারকে বাড়িয়ে দেয়। আর ডেফিসিয়েন্সি হলে কী হবে? ডিপোজিশন অফ টিজি ইন দ্য লিভার। তাহলে এটা লাইপোট্রপিক ফ্যাক্টর মনে রাখার জন্য মনে রাখবি CBME। তাহলে CBME কি? কোলিন। সি দিয়ে হচ্ছে কোলিন, B10, মিথিওনিন, ভিটামিন ই। তাহলে কোলিন, B10, মিথিওনিন, ভিটামিন ই। এছাড়া ফোলেট আছে, B12 আছে, ইনোসিটল আছে, সেলেনিয়াম আছে, গ্লাইসিন, সিডিন আছে। তাহলে কি? কোলিন, B10, মিথিওনিন, ভিটামিন ই, এছাড়া ফলিক অ্যাসিড, B12, ইনোসিটল, সেলেনিয়াম, গ্লাইসিন অ্যান্ড সিডিন। এই হচ্ছে আমাদের পুরো ফ্যাটি লিভার। থ্যাংক ইউ।